দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আগের দিন পড়াশোনায় কারো কিছু অসুবিধা থাকলে প্রথমে বলে নাও। আগের দিন যা পড়িয়েছিলাম তাতে কি কারো কিছু সমস্যা আছে তাহলে সেটা বলে নাও। শ্রেয়া দেখেছিস পড়া? হ্যাঁ, কি অসুবিধা নেই। অসুবিধা নেই তো? চলো তাহলে আজকে আমাদের যেটা করার কথা সেটা হচ্ছে ব্রডেনিং অফ এ স্পেক্ট্রা, সেখান দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। মানে আমরা মানে কিছু প্রথমে বেসিক ডিসকাশন যেগুলো মানে যেটা আমাদের অন্তত পক্ষে অ্যাডভান্স বিএসসি স্ট্যান্ডার্ডে লাগবে আর কি, সেইটা আমরা প্রথমে করে দিচ্ছি, মানে যা দিয়ে তোমার নেট গেট ইত্যাদিগুলো কভার হয়ে যাবে, জ্যাম ট্যাম তো কভার হবেই আর কি, সেটাকে প্রথমে আমরা করে নিই। তারপরে আমি মানে মলিকুলার স্পেকট্রোস্কোপিতে শুধু এমএসসির জন্যে বা যারা বিএসসির ছেড়ে কিন্তু এমএসসি লেভেলে পড়াশোনাটাকে করতে চাও আর কি, তাদের জন্য কিছু কিছু জিনিস মাঝে 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 আমি ছেড়ে যাচ্ছি আর কি, সেগুলোকে আমি পরে ভালো করে আলোচনা করবো। কিন্তু মোটামুটিভাবে জ্যাম বা নেট বা গেট বা বিএসসি স্ট্যান্ডার্ডে যতখানি বলার দরকার সেটা আমরা ফার্স্ট রাউন্ডে করে নিই, সেকেন্ড রাউন্ডে ওইসব জিনিসগুলোকে নিয়ে আলোচনা করবো। তাহলে আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটা হচ্ছে তোমার ব্রডেনিং অফ এ স্পেক্ট্রা। আচ্ছা আচ্ছা, ব্রডেনিং অফ এ স্পেক্ট্রা বলার আগে তুমি লাস্ট দিন যে ক্লাসটা নিয়ে কথাবার্তা বলেছিলাম সেটা একটু তোমরা ফিরে এসো। সেখানে আমরা কি বলেছিলাম? আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যখন তুমি একটা স্পেকটাকে দেখছো, সেই স্পেকটাতে তিনটে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তুমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। একটা হচ্ছে যে পজিশন অফ দ্য পিক, অর্থাৎ কোন ফ্রিকোয়েন্সিতে বা কোন ওয়েভ লেন্থে বা কোন ওয়েভ নাম্বারে ট্রানজিশনটা ঘটছে, সেটা একটা পার্ট। সেকেন্ডলি ছিল হচ্ছে হাইট অফ দ্য পিক, দ্যাট ইজ দ্য রিলেটিভ ইন্টেন্সিটি, এবং সেটা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেখানে তোমার ল্যাম্বার্ট বিয়াস ল চলে এসেছিল, যেখানে তোমার ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন বা বোলম্যান ডিস্ট্রিবিউশন চলে এসেছিল, যেখানে তোমার ফেরমি গোল্ডেন রুল চলে এসেছিল, সেখান থেকে সিলেকশনের বেসিস বলা হয়েছিল। আর থার্ড যে পার্টটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড থাকি সেটা হচ্ছে উইথ অফ দ্য স্পেক্ট্রা, দ্যাট ইজ দ্য ব্রডেনিং অফ দ্য স্পেক্ট্রা। ঠিক আছে, সেইটাকে নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলোচনাটাকে করতে হবে। তার মানে ব্যাপারটা কিরকম দেখো, যে তুমি যখন ধরো একটা পিক কনসিডার করছো, জাস্ট একটা সিঙ্গেল পিক তুমি কনসিডার করছো, সিঙ্গেল পিক যখন কনসিডার করছো, এদিকে ধরো ইন্টেন্সিটি প্লট করছো, আর এদিকে হচ্ছে যে কোনো একটা কিছু ধরে নাও ফ্রিকোয়েন্সি প্লট করছো, যেখানে ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার যা কিছু প্লট করা হতে পারে এইটা। তো সেই যে স্পেক্ট্রাটা যখন তুমি দেখছো, ধরো এই স্পেক্ট্রাটা ধরো তোমার টিপিক্যালি একটা স্পেক্ট্রা হচ্ছে তোমার এই রকমের দেখতে, ধরে নাও একটা টিপিক্যালি একটা স্পেক্ট্রা হচ্ছে এই ধরনের দেখতে, যেখানে এই ইন্টেন্সিটি টপটা যেটা সেটা হচ্ছে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, আই ম্যাক্স তার নাম দিচ্ছি, আই ম্যাক্স। আচ্ছা এবারে দেখো দেখো হয়তো ট্রানজিশনটা ঘটছিল তোমার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, বা তুমি এক্সপেক্ট করেছিলে রেজোনেন্স কন্ডিশন অ্যাচিভ করার জন্য, তুমি হয়তো এক্সপেক্ট করেছিলে এই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটবে, কিন্তু তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই ফ্রিকোয়েন্সির আশপাশে আরও কিছু ফ্রিকোয়েন্সি রেঞ্জে কিন্তু ট্রানজিশনটা ঘটছে। আগের দিন যখন ল্যাম্বার্ট বিয়াস লয়ে আমি অ্যাবজর্বেন্স ভার্সেস ওয়েভলেন্থ
বা মোলার এক্সটেনশন কোফিশিয়েন্ট ভার্সেস ওয়েভলেন্থ আমি প্লট করেছিলাম, সেখানেও কিন্তু তুমি একই রকমের সিচুয়েশন দেখেছিলে যে তুমি একটা ব্রডেনিং অফ দ্য স্পেকট্রা পেয়েছিলে, এবং সেখানে তোমার ওই যে ওয়েভলেন্থে ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছিল সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্স, সেই ল্যামডা ম্যাক্সটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ছিল, এবং যেখানে অ্যাকচুয়ালি এগুলো করতে হয়, তোমার মেজারমেন্টগুলো করতে হয়, সেটা বলা হয়েছিল। এমনি অন্যান্য স্পেকট্রার ক্ষেত্রে তুমি একই রকম পাবে। অর্থাৎ এনএমআর এর যদি কোনো একটা সিগন্যাল দেখো, সেখানে হয়তো তুমি কোনো একটা শার্প সিগন্যাল দেখতে পেলে, রোটেশনাল স্পেকট্রা তো তুমি মোটামুটি শার্প একটা সিগন্যাল দেখতে পেলে, কিন্তু আইআর স্পেকট্রা বা ইভিজিবল স্পেকট্রা যদি তুমি দেখো, তাহলে দেখবে এই ব্রডেনিংটা অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে মানে প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে যে মানে when we when we look at a spectral line, we notice that the line is not sharp enough, but it has a width. ঠিক আছে, এটা this is known as broadening of the spectra. This is known as broadening of the spectra. ঠিক আছে, আচ্ছা, এবং এখানে একটা কিছু কনভেনশনের কথা বলি। দেখো, যখন একটা স্পেকট্রা দেখবে সেটা ইউজুয়ালি এই টাইপের দেখতে, যে শুরুর দিকটা অনেকটা ব্রড, উপরের দিকটা স্পেস শার্প। তাহলে আমি যখন ব্রডেনিংটাকে বলবো, তাহলে কোন জায়গাটাকে কনসিডার করবে? নিচের দিকে যেখানে ইন্টেন্সিটি কম সেই দিকটা দেখবো, না পিকের দিকটা দেখবো? তখন একটা কনভেনশন আছে, তুমি দেখবে হচ্ছে তোমার অর্ধেকটাকে। মানে দেখো, যখন তোমার ইন্টেন্সিটিটা আইম্যাক্স বাই 2 হচ্ছে, সেইখানে যে উইথটা, সেই উইথটাকে অ্যাকচুয়ালি উইথ তোমার ধরা হয়, এটা তোমার ডেল্টা নিউ। তাহলে ডেল্টা নিউ সবসময় মেজার করতে হয় হচ্ছে তোমার মানে ম্যাক্সিমার অর্ধেক, অর্থাৎ হাফ অফ দ্য আই ম্যাক্স, সেই ভ্যালুতে। তাহলে এইটা তোমার ইন্টেন্সিটি, মানে সরি উইথটা রিপ্রেজেন্ট করছে, মানে বা স্পেকট্রাল লাইনটা কতটা ব্রড, সেটা ডেল্টা নিউ দিয়ে তুমি জাস্ট এক্সপ্রেস করতে পারবে। তাহলে এখানে ডেল্টা নিউ সেটা হচ্ছে ইজ দ্য মেজারমেন্ট অফ উইথ, আর ডেল্টা নিউ বাই নিউ জিরো, যেখানে অ্যাকচুয়ালি তোমার ট্রানজিশনটা হতে পারতো, ইজ দ্য রিলেটিভ উইথ। রিলেটিভ উইথ, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে স্পেকট্রাল লাইনটা এখন শার্প লাইন না হয়ে তার একটা উইথ পাওয়া গেল, এই উইথটা কেন পাওয়া যাচ্ছে, এটা এবার আমি একটু দেখতে চাই। আসতে কাইকে দেখি, তাকে জয়েন করি। হ্যাঁ, ডেল্টা নিউ বাই নিউ জিরো হচ্ছে রিলেটিভ উইথ রিপ্রেজেন্ট করছে, মানে তোমার অ্যাকচুয়ালি যে ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা করতে পারতো আর কি, হ্যাঁ, সেই ফ্রিকোয়েন্সিটাকে তুমি ভাগ করছো, ভাগ করে ডেল্টা নিউ বাই নিউ জিরো ইজ দ্য রিলেটিভ উইথ। আচ্ছা, আচ্ছা, এবারে এই যে স্পেকট্রাল লাইনটা এরকম শার্প লাইন না হয়ে একটা উইথ থেকে গেল, তার জন্য তোমার তিনটে রেসপন্সিবল ফ্যাক্টর আছে, এবং সেই তিনটে রেসপন্সিবল ফ্যাক্টরের উপরে নির্ভর করে তোর ব্রডেনিংটা তোমার তিন রকমের হয়ে যায় আর কি। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ব্রডেনিং। কাইন্ডস অফ ব্রডেনিং, কি কি সেটা? প্রথমটা বলা হয় কলিশনাল ব্রডেনিং, দু নম্বর হচ্ছে ডপলার ব্রডেনিং,
আর 3 নম্বর হচ্ছে আনসার্টেনটি বর্ডেনিং। আনসার্টেনটি এবং এইটা তোমাকে অ্যাকচুয়ালি ন্যাচারাল উইথটাকে দিচ্ছে। মানে ইভেন মানে তুমি কলিশনাল বর্ডেনিং বা ডবলার বর্ডেনিংকে চেষ্টা করলে ওটাকে জিরোতে নিয়ে চলে যেতে পারো, কিন্তু স্টিল একটা বর্ডেনিং তোমার থেকেই যাবে, যেটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের জন্য আসছে। সেটা পজিশন মোমেন্টাম আনসার্টেনটিও বলতে পারে, এনার্জি টাইম আনসার্টেনটিও বলতে পারো আর কি। হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার সকল ন্যাচারাল উইথ। সেটা আলটিমেট মানে ওইটা তুমি কোনোভাবেই আর কমাতে পারবে না, যেটা তোমার ন্যাচারাল উইথ বলা হচ্ছে। এবারে প্রত্যেকটা বর্ডেনিং নিয়ে আমাকে কিছু কিছু কথাবার্তা বলতে হবে। চলো আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কলিশনাল বর্ডেনিং। আচ্ছা, কলিশনাল বর্ডেনিংটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ধরো একটা মলিকুল আইসোলেটেড অবস্থায় ছিল, ঠিক আছে? তা তার যে তোমার এনার্জেটিক্সটা হবে, তার দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যা হবে, এবারে ওই মলিকুলটাই যদি ধাক্কাধাক্কি করে, ধাক্কাধাক্কিটা গ্যাস ফেজে হতে পারে, লিকুইড ফেজে হতে পারে। ধাক্কাধাক্কি করলো মানে কি হচ্ছে, তার এক্সটার্নাল ইলেকট্রন ক্লাউড অ্যাজ ওয়েল অ্যাজ তার যে বিভিন্ন রকমের ইন্টারনাল মোশনস আছে, তার রোটেশন ভাইব্রেশন, সেগুলো রেস্ট্রিক্টেড হবে বা সেগুলো হ্যাম্পার্ড হবে বা পার্ট আপ হবে বা ডিস্টার্ব হবে। পার্ট আপ বা ডিস্টার্ব হলে কি হবে, তার এনার্জেটিক্সে কিছু চেঞ্জ হবে। আচ্ছা, এবারে যদি একটা মলিকুল একবার ধাক্কা হচ্ছে একবার ফ্রি থাকে, এরকম কন্ডিশন থাকে, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটবে না, বা একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটবে আর কি। ধরো আমি এরকম বললাম যে তোমার মানে আচ্ছা, কলিশনাল বর্ডেনিং কেন আসছে না, দিস অ্যারাইজেস, ভালো করে লিখে নোটটা, দিস অ্যারাইজেস ডিউ টু collision of the molecule with other molecules or with the solvent। মানে অন্যান্য যে মলিকুল আছে তার সঙ্গে ধাক্কাধাক্কি হতে পারে, অথবা হচ্ছে তোমার সলভেন্টের সঙ্গে ধাক্কাধাক্কি হতে পারে। ধাক্কাধাক্কির জন্য বেসিক্যালি বর্ডেনিংটা অ্যাপিয়ার করছে। ধরে নাও, ধরো আমি বললাম যে লেট এমটা হচ্ছে একটা তোমার মলিকুল ইন দ্য আইসোলেটেড গ্যাসিয়াস স্টেট। এমটা হচ্ছে একটা মলিকুল দ্য আইসোলেটেড গ্যাসিয়াস স্টেট। তাহলে তার এই জিরোটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অফ হ্যামিল্টনিয়ান অপারেটর ফর এম, এই মলিকুলটার জন্য। তাহলে এখান থেকে তোমাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশনটা লেখো কি হবে, এইচ জিরো ধরো সাই এন জিরো ইকুয়াল টু ই এন জিরো ধরো সাই এন জিরো। এটাকে সলভ করো, সলভ ইট টু গেট এনার্জি আইগেন ভ্যালুস। এটাকে সলভ করো টু গেট দ্য এনার্জি আইগেন ভ্যালুস, ঠিক আছে? আচ্ছা, এবারে এনার্জি আইগেন ভ্যালুস গুলো ধরে নাও তোমার এরকম সিচুয়েশন আমি বলছি। ধরো তো দুটো স্টেটের কথা বলছি, ধরে নাও একটা এম এর স্টেট, এন এর স্টেট। আর এম এর স্টেট মানে তার করসপন্ডিং যেটা সাই এম জিরো লেখো, আর এন এর স্টেট মানে এটাকে লেখো তোমার সাই এন জিরো, এটা। আচ্ছা, তাহলে এর একটা এনার্জি থাকবে, ধরে নাও ই এম জিরো, এর এনার্জি হচ্ছে ই এন জিরো, এটা। মানে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কিছু সলভ করলে তোমার এই যে ওয়েভ ফাংশনগুলোকে পাওয়া যাচ্ছে আর এনার্জিগুলোকে পাওয়া যাচ্ছে। আমি দুটো স্টেট কনসিডার করে তার করসপন্ডিং এনার্জিটাকে লিখলাম। এবারে এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে, এইটা ই এন জিরো মাইনাস ই এম জিরো, এটা গ্যাপটা। তাকে তুমি কাজ করো, একটা এইচ দিয়ে ভাগ করো, করে তুমি একটা ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে, ধরে নিউ জিরো এন এম, নিউ জিরো
ml। তার মানে এটা দাঁড়াচ্ছে, বা একদম জাস্ট নর্মালি নিউ জিরো লিখতে পারি এখন, মানে নিউ জিরো, এটা হচ্ছে তোমার নিউ জিরো। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যদি মলিকুলটা আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় থাকে, তো তার একটা কাইনেটিক এনার্জি থাকবে, তার একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে, সেখান থেকে তুমি হ্যামিল্টনিয়ান লিখবে, সেখান থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখবে, সলভ করলে ওয়েভ ফাংশন পাবে, এনার্জি পাবে, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করবে, তাকে এইচ দিয়ে ভাগ করবে, করে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবে আর কি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার এই নিউ জিরো, আচ্ছা নিউ জিরো বারটা লিখতে হবে না, তোমার ওয়েভ নাম্বার আমি ফ্রিকোয়েন্সি দিয়ে লিখছি। তাহলে নিউ জিরোটা হচ্ছে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, when there is no collision। আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় দেখেছি, মানে যখন কোনো পাশাপাশি কোনো মলিকুল নাই, পাশাপাশি কোনো সলভেন্ট নেই, হ্যাঁ, তখন মানে বেসিক্যালি কোনো কলিশন হচ্ছে না, তখন ট্রানজিশন ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ জিরো। এবারে ধরে নাও তুমি একটা এম স্টার একটা মলিকুল কনসিডার করছো, যে মলিকুল when it undergoes collision। এখানে এইচটা কত হবে? এইচটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান অফ হ্যামিল্টনিয়ান অপারেটর ফর এম। এবারে এই এইচটা দেখো কি হচ্ছে, তুমি লিখতে পারো এইচ জিরো প্লাস, আমি একটা এইট প্রাইম লিখলাম, হ্যাঁ, মানে মলিকুলটা যখন ধাক্কাধাক্কি করছে তার হ্যামিল্টনিয়ানটা আইসোলেটেড অবস্থায় থাকলে যে হ্যামিল্টনিয়ান না সেটার সঙ্গে পাল্টে যাচ্ছে, ঠিক আছে। এই যে এইচ জিরোটা, একে বলা হচ্ছে পার্টারবেশন, এটাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হবে পার্টারবেশন, অর্থাৎ ডিস্টারবেন্স যতটা আর কি, পার্টারবেন্স, যেটা হচ্ছে অ্যারাইজেস ডিউ টু কলিশন। ধাক্কাধাক্কি হলে যেটা আমি বলছিলাম, ধরো তার ইলেকট্রন ক্লাউডটা ডিফর্ম হবে, তার রোটেশনটা হ্যাম্পার্ড হবে, তার ভাইব্রেশনটা হ্যাম্পার্ড হবে। তো তা যদি হয় তাহলে সাডেনলি তার হ্যামিল্টনিয়ানটা পাল্টাবে। তাহলে হ্যামিল্টনিয়ান আনপার্টাব অবস্থা একটা ছিল, হ্যাঁ, মানে এই যে হ্যামিল্টনিয়ান অপারেটর এম, এটাকে তুমি বলতে পারো আনপার্টাব হ্যামিল্টনিয়ান, অর্থাৎ যেখানে কোনো ডিস্টারবেন্স নেই, আনপার্টাব হ্যামিল্টনিয়ান। তো সেই আনপার্টাব হ্যামিল্টনিয়ানের সাথে একটা পার্টারবেশন জুড়ে গিয়ে তোমার অ্যাকচুয়াল হ্যামিল্টনিয়ানটা তৈরি হলো, যেটা বেসিক্যালি তোমার এইচ, এইচটা এইচ জিরো প্লাস এইচ প্রাইম, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবারে তুমি আবার ধরো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখলে, তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তখন কি হবে না, এইচ সাই এন ইকুয়াল টু তুমি লিখলে ইএন সাই এন। আগে যেটা আনপার্টাব বলে মাথায় জিরো জিরো দিয়ে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি সিচুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এই সাই এন ইকুয়াল টু ইএন সাই এন। এটাকে সলভ করো, সলভ ইট টু গেট সাই এন অ্যান্ড ওয়েভ ফাংশনগুলো তুমি পেয়ে যাবে এবং এনার্জিগুলোকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও, ই এনটা কিন্তু যেটা হবে যে ই এন জিরোর সঙ্গে জাস্ট কিছুটা কারেকশন চলে এসছে, এটা হচ্ছে তোমার কারেকশন, মানে আনপার্টাবের যে এনার্জি ছিল, হ্যাঁ, অ্যাকচুয়াল সিচুয়েশনে কিন্তু তোমার এনার্জিটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা সেটা হচ্ছে এই ডেল্টা, এটা হচ্ছে কারেকশন। যেহেতু মলিকুলটা আইসোলেট অবস্থায় থাকলে তার যা এনার্জিটি, মলিকুলটা যখন অ্যাকচুয়াল সিচুয়েশনে আসছে, সেটা হয়তো সলভেন্টের সঙ্গে ডিজলভ করা অবস্থায় থাকতে পারে, বা কোনো গ্যাস ফেজে হলে অন্যান্য মলিকুল থাকতে পারে, বা অন্যান্য মলিকুল থাকতে পারে, বা সেই মলিকুলই আরও অনেকে থাকতে পারে। মানে এমন নয় যে ডিফারেন্ট মলিকুল থাকতে হবে, সেরকম নয় আর কি, যে সেই মলিকুলই আরও কিছু থাকতে পারে, মানে আরও অনেক মলিকুল থাকতে পারে, তাদের মধ্যে ধাক্কাধাক্কি ইত্যাদির জন্য হ্যামিল্টনিয়ানটা পাল্টাচ্ছে, মানে সাডেন এনার্জিটা পাল্টাচ্ছে, এবং এনার্জি যে কারেকশনটা, সেই কারেকশনটা তোমার বিভিন্ন রকমভাবে বের করার রাস্তা আছে, যেটা করা হয় পার্টারবেশন থিওরি বলে একটা থিওরি আছে, সেদিকে করা যায়। সেইটা আমরা ডিটেলে যাচ্ছি না, জাস্ট একটা কারেকশন হলো, এইটুকু তুমি বুঝে নেবে। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে তোমার এখন ধরো নাও তুমি যখন এনার্জেটিক্সটাকে দেখছো,
তো এই একটা স্টেট আর এই একটা স্টেট, যেটাকে তুমি এখন সাই এম স্টেট বলছো, যেটা আর এটাকে সাই এন বলছো, এটাকে এনার্জিটাকে লিখছো। আচ্ছা, এইখানে তুমি এনার্জিটাকে ই এম বলছো, এখানে এনার্জিটাকে ধরো ই এন বলছো, এটা বলছো। এটা মজা হচ্ছে যে এই যে এম এস স্টেটটার এনার্জিটা তুমি অ্যাকচুয়ালি আগে যেটা ভেবেছিলে, এখন কিন্তু এটা কখনো ধাক্কা হচ্ছে কখনো ধাক্কা হচ্ছে, এরকম তো সিচুয়েশন। তো কিন্তু তার এনার্জিটা এরকম এরকম শার্প থাকবে না, তার বদলে কি থাকবে? শার্প থাকবে না, তার বদলে এটা মানে ধাক্কা হচ্ছে হচ্ছে না, ধাক্কা হচ্ছে হচ্ছে না, এরকম সিচুয়েশন হবে। তো তার জন্যে তুমি দেখবে এইটার শার্প এনার্জি লেভেল না থেকে একটা এনার্জি লেভেলের মধ্যেই তোমার একটা উইথ থেকে যাবে। ঠিক আছে, সিমিলারলি এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে তাই, এনার্জি লেভেলের মধ্যে একটা উইথ তোমার থেকে যাবে। আচ্ছা, এবারে এদের এই দুটো লেভেলের মধ্যে যখন তুমি এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করতে চাইবে, এনার্জি গ্যাপটা যখন ক্যালকুলেট করতে চাইবে, ধরো ই এন মাইনাস ই এম বাই 8, এটা যখন করতে চাইবে, করে যখন তুমি নিউটাকে বলবে, এটা হচ্ছে ভ্যারিস, এটা ভ্যারি করবে। তার কারণটা কি? দেখো তুমি এই এর লোয়ার লেভেল থেকে এর আপার লেভেলে ট্রানজিশনটা করছো, ধরো তার ক্ষেত্রে যা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, আর এর এইটা লোয়ার লেভেল থেকে এইটার আপার লেভেল পর্যন্ত তার জন্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা আলাদা। তার মানে এই যে ইএন মাইনাস ইএম, এই যে ডিফারেন্সটা কিন্তু ভ্যারি করছে। আগের ক্ষেত্রে যখন তোমার শার্প লাইন ছিল একদম, মানে এইটাও শার্প এটাও শার্প, তখন দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাও ফিক্স, তাকে এইচে ভাগ করলে ফ্রিকোয়েন্সিটা ফিক্স। এখন কিন্তু ধাক্কা ধাক্কি ইত্যাদি হয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ তার ফ্রিকোয়েন্সিটা কিন্তু তোমার দেখো অ্যাকচুয়ালি ভ্যারি করছে। এটা ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে নিউটা ভ্যারি করবে। ভ্যারি করার জন্য কি হবে, যে নিউ মাইনাস নিউ জুড়ে একটা জিনিস তুমি পাবে, সেটা হচ্ছে ডেল্টা নিউ, সেটাই তোমার কলিশনাল উইথটাকে দেবে। কলিশনাল উইথটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যখন ধাক্কাধাক্কি হচ্ছে না তখন ফ্রিকোয়েন্সিটা কত, আর যখন ধাক্কাধাক্কি হচ্ছে তখন যে ফ্রিকোয়েন্সিটা কত আর কি, সেখান থেকে তুমি অ্যাকচুয়ালি কলিশনাল উইথটাকে পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে কলিশনাল উইথটা, সেই কলিশনাল উইথটা অ্যাকচুয়ালি তোমার আহ, আহ, খুব ইম্পর্টেন্ট হবে কখন না, এটা মোস্ট ইম্পর্টেন্ট হবে তোমার লিকুইড ফেজে। তাহলে কলিশনাল ব্রডেনিং যেটা, তাহলে ওখানেই ধাক্কাধাক্কি, মানে ধাক্কাধাক্কি তুমি এড়াতে পারবে না, সলভেন্টের সঙ্গে অন্তত ধাক্কাধাক্কি হয়ে যাবেই আর কি। কলিশনাল ব্রডেনিং ইজ মোস্ট সিগনিফিক্যান্ট ইন লিকুইড ফেজ। আচ্ছা, কলিশনাল ব্রডেনিং অন্যভাবে বলি যে ফর গ্যাস ফেজ, ফর গ্যাস ফেজ কলিশনাল ব্রডেনিং is significant when pressure is high, significant when pressure is high। কেননা প্রেশার বেশি হলে ধাক্কাধাক্কিটা বেশি হবে, আর প্রেশার কম হলে ধাক্কাধাক্কিটা আনইম্পর্টেন্ট হয়ে পড়বে। ধাক্কাধাক্কি অনেক কম হবে, তখন ওটা কলিশনাল ব্রডেনিংটা অত ইম্পর্টেন্ট হবে না, তখন প্রেশার ইজ হাই। এইটা এই জন্য হেন্স দিস ব্রডেনিং মানে কলিশনাল ব্রডেনিং is often called the প্রেশার ব্রডেনিং। ঠিক আছে, এটাকে অনেক সময় তোমার প্রেশার ব্রডেনিং বলা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে কলিশনাল ব্রডেনিং যেটা, সেটাই হচ্ছে তোমার প্রেশার ব্রডেনিং। ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে কোনো ক্ষেত্রে দেখবে এর সঙ্গে যেটা থাকে এই ব্রডেনিং এর বেসিক
আলোচনাটা, আচ্ছা আর তার আগে এটা একটু বলে নিই। আচ্ছা, এবারে সলিডের ক্ষেত্রে যেটা হয় যে সলিডের ক্ষেত্রে তোমার মানে তাদের মধ্যে ইন্টারাকশনটা স্ট্রং, কিন্তু সেই ইন্টারাকশনটা পার্মানেন্ট ইন্টারাকশন। গ্যাস ফেজ বা লিকুইড ফেজে কি হচ্ছে, ধাক্কা হলো আবার একটু পরে সে সরে গেল, এই তো মানে ধাক্কা হচ্ছে সরে গেছে, ধাক্কা হচ্ছে সরে গেছে, সেক্ষেত্রে ব্রডেনিংটা ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। কিন্তু সলিডের ক্ষেত্রে কি হচ্ছে, সলিডের ক্ষেত্রে মলিকুলগুলো তো একটা ফিক্সড জায়গায় বসানো আছে। মলিকুলগুলো যদি একটা ফিক্সড জায়গায় বসানো থাকে, তাহলে যেটা হবে যে তোমার মানে এক্ষেত্রে মানে কি বলবো, তোমার ওই মানে তোমার ব্রডেনিং টাইপের জিনিসটা হচ্ছে না। কিন্তু যে মলিকুলটা আইসোলেটেড অবস্থায় থাকলে তার যা এনার্জেটিক্স হবে, কোনো একটা সলিড ক্রিস্টালের মধ্যে তার এনার্জেটিক্সটা আলাদা হবে। সেই জন্য তুমি যেটা পাবে যে এক্ষেত্রে কলিশনের জন্য বা স্ট্রং ইন্টারাকশনের জন্য তুমি স্প্লিটিং অফ দ্য স্পেকট্রাল লাইন পাবে। হ্যাঁ, মানে একটা লাইন তোমার ভেঙে যাবে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে ইন সলিড কেস, in solid state there will be splitting of the spectral lines due to strong interactions, due to strong interactions। এটা তাহলে এটা লিকুইড ফেজে মোস্ট ইম্পর্টেন্ট, গ্যাস ফেজে হাই প্রেসারে ইম্পর্টেন্ট, আর সলিড স্টেটে এখানে ব্রডেনিংটা নিয়ে মাথা ঘামাতে নেই, কারণ সলিডের ক্ষেত্রে ইন্টারাকশনগুলো এতটা স্ট্রং হয় যাতে হচ্ছে তোমার স্পেকট্রাল লাইনটা স্প্লিট করে যায়, মানে ব্রডের বদলে তোমার বেসিক্যালি স্প্লিট করে যায়। আচ্ছা, এবারে আরেকটা জিনিস এখানে খুব দরকার, সেটা হচ্ছে যে যে তোমার বিভিন্ন ব্রডেনিং এর জন্য না তোমার শেপ অফ দ্য স্পেকট্রাল লাইন সেটা খুব ইম্পর্টেন্ট হয়। তুমি যদি শেপ অফ দ্য spectral line due to collisional broadening is Lorentzian in nature। লরেঞ্জিয়ান ইন নেচার। আচ্ছা, আর এই লরেঞ্জিয়ান শেপটা অ্যাকচুয়ালি কেমন দেখতে, এইটা এমনি নর্মাল ছবিটা এঁকে দিলে তোমার গাউসিয়ানের মতোই দেখতে মনে হবে, কিন্তু গাউসিয়ানের সঙ্গে লরেঞ্জিয়ানের একটা বিশেষ তফাৎ আছে। লরেঞ্জিয়ান ফাংশনটা কেমন একটু ভালো করে বলি, যেটা হচ্ছে যে তোমার যে এক্ষেত্রে যে ইন্টেন্সিটিটা ধরো তোমার ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করছে। এবার ইন্টেন্সিটিটা ফ্রিকোয়েন্সির উপরে কেমন করে নির্ভর করছে যদি তুমি দেখো, সেটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন বেসিক্যালি সে ওবে করে। সেটা হচ্ছে যে আইটা ধর একটা কনস্ট্যান্ট টাইম, এই 1/, আচ্ছা আমি ওমেগা দিয়ে বলি তোমাকে জিনিসটাকে, মানে একটা হচ্ছে তোমার ওটাকে ফ্রিকোয়েন্সি দিয়েও বলতে পারতো, ওমেগা দিয়েও বলতে পারতো, যেখানে ওমেগাটা হচ্ছে, ওমেগাটা যদি তুমি 2π নিউ, আর ওমেগা জিরোটা হচ্ছে তুমি 2π নিউ জিরো, এইরকম ভাবে লেখো, নিউ নিউ জিরো তোমার কাছে পরিষ্কার আছে, তাহলে তোমার শেপটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ওমেগা জিরো মাইনাস ওমেগা তার স্কোয়ার প্লাস হচ্ছে 1/, টাও স্কোয়ার, যেখানে টাওটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড। এখানে এখানে মানে মানে সরি টাইম পিরিয়ড বলছি, মানে এটা হচ্ছে যে দুটো কলিশনের মধ্যে যে টাইমটা আর কি দিচ্ছ তুমি। মানে ধরো একটা কলিশন হলো, একটা কলিশনের মধ্যে আর একটা কলিশনের পরে আর একটা কলিশন আছে, ধরো একটা 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 মলিকুল আছে আর একটা মলিকুল, এই ধরো ধাক্কা হলো, ধাক্কা হওয়ার পরে নেক্সট একটা ধাক্কা হবে, তারপর ধরো তোমার নেক্সট একটা ধাক্কা হলো, এই ধরো নেক্সট একটা ধাক্কা হচ্ছে, নেক্সট একটা ধাক্কা হচ্ছে, দুটো ধাক্কার মাঝে একটা টাইম তো সে স্পেন্ড করছে, তাই না? এটা এটা তো বিভিন্ন জিগজ্যাগ মোশন, তাই দুটো ধাক্কার মধ্যে একটা টাইম সে বেসিক্যালি স্পেন্ড করছে, তারপরে অ্যাভারেজ টাইম টাইম স্পেন্ড in between two successive collision, এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, LIGHT,
5 এবং এটাকে তুমি টাও দিয়ে এক্সপ্রেস করছো। এখানে যে টাও যেটা এক্সপ্রেশনে লেখা আছে ইকুয়েশনে, সেটা হচ্ছে তোমার ওই টাওটা, সেটা হচ্ছে টাইম অফ 5। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, এবারে এই ইকুয়েশনটাকে তোমাকে প্লট করতে হবে। প্লট করার আগে একটা জিনিস বলি যে দেখো যে এই ইকুয়েশন থেকে যেটা পরিষ্কার বুঝতে পারছো, হোয়েন ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো, মানে ওমেগা জিরোটা হচ্ছে এই নিউ জিরোর সঙ্গে রিলেটেড আর কি, মানে যখন কলিশনটা হচ্ছে না তখন যে করেসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, সেটাকে ওমেগা জিরো বলছি। তুমি চাইলে এই পুরো জিনিসটাকেই ধরো নিউ দিয়ে লিখতে পারতে, এখানে ওমেগার জায়গা ওমেগা বাই 2 পাই, বা ওমেগা জিরোর জায়গা এখানে নিউ জিরো লিখতে, নিউ জিরো সমান যখন লিখতে তখন হচ্ছে মানে বেসিক্যালি ওমেগার জায়গায় 2 পাই নিউ, আর ওমেগা জিরোর জায়গায় 2 পাই নিউ জিরো করে তুমি লিখে দিতে। এখানে যেটা হতো একটা 4 পাই স্কোয়ার চলে আসতো, 4 পাই স্কোয়ার ইন্টু তোমার নিউ জিরো মাইনাস নিউ তার স্কোয়ার হতো। এটা একই ব্যাপার, সেটা যেভাবে তুমি লেখো না কেন অসুবিধা কিছু নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে দেখো যখন হোয়েন ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো, অর্থাৎ বেসিক্যালি কোনো কলিশন হচ্ছে না, এই এক্সপেরিমেন্টাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল যে উইদাউট কলিশন হলে যে ফ্রিকোয়েন্সিটা তার সঙ্গে যখন সমান হচ্ছে, দেন আইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হচ্ছে। কারণ এই নিচের পার্টটা তো এটা তখন জিরো হয়ে গেল। দেখো এই ওমেগা জিরো মাইনাস ওমেগা তার স্কোয়ার থাকে নন নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে এইটা মিনিমাম কখন হবে, ওমেগা জিরো মাইনাস ওমেগা তার স্কোয়ারটা মিনিমাম কখন হবে, যখন এটা জিরো, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো। তাহলে নিচটা যখন জিরো হয়ে যাবে তখন হচ্ছে এই ওভারঅল ভ্যালুটা হচ্ছে তখন ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে সি ইন্টু টাও স্কোয়ার হয়ে যাবে। কারণ এটা যখন জিরো হয়ে যাচ্ছে, এটা ওয়ান বাই টাও স্কোয়ার উপরে চলে গেল, সি টাও স্কোয়ার হয়ে গেল, এটা হচ্ছে আই ম্যাক্সটা। আচ্ছা, এবার যদি এটা এখানে বসাই কি হচ্ছে দেখো, তাহলে তাহলে দেন আইটাকে তুমি লিখতে পারছো, ধরো সি ইন্টু টাও স্কোয়ার যদি তুমি করে দাও, তাহলে 1/ওমেগা জিরো মাইনাস ওমেগা বাই টাও তার স্কোয়ার প্লাস 1 হচ্ছে, মানে আমি এখান থেকে 1/টাও স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, সরি এটা ধরো আমি কি করছি বলছি, মানে এটা এক লাইন আগে লিখে নিই তারপর বলে দিই। তুমি ধরো এখান থেকে 1/টাও স্কোয়ারটা প্রথমে কমন নিয়ে নাও, এটা 1 যেমন আছে আছে, এখানে তুমি 1/টাও স্কোয়ারটা কমন নাও, তো কি পড়ে থাকবে, 1/টাও স্কোয়ার কমন নিয়ে, তো ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু টাও তার স্কোয়ার হলো প্লাস 1 হলো। ঠিক আছে, এটা হলো। এবারে এই টাও স্কোয়ার উপরে পাঠিয়ে দাও, তাহলে কত হচ্ছে, সি টাও স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু টাও তার স্কোয়ার প্লাস 1, এটা। তাহলে এই সি টাও স্কোয়ারটাই আমি আই ম্যাক্স লিখেছি, তাহলে আই সমান কত হলো, আই ম্যাক্স ডিভাইডেড বাই ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু টাও তার স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এইরকম একটা তুমি ছবি পাচ্ছ, মানে এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছ। আচ্ছা, এবারে এই এক্সপ্রেশনটাকে যদি তুমি প্লট করো, সেই প্লটটা কেমন দেখতে হবে, দেখো এই যে মানে এক্সপ্রেশন তুমি পরিষ্কার বুঝতে পারছো যে আই এর ম্যাক্সিমাম ভ্যালুটি হচ্ছে আই ম্যাক্স। ঠিক আছে, আই এর ম্যাক্সিমাম ভ্যালুটি তোমার আই ম্যাক্স, এবং সেটা কখন হবে, যখন আই ইকুয়াল টু, যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো, যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো তখনই তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছ। এটা হচ্ছে তোমার আই। আচ্ছা, এবারে দেখো এখানে তুমি এই একটা মাঝের জায়গা ধরো, এটা ধরো ওমেগা জিরো। ওমেগা জিরো জেনে যাওয়া মানে কিন্তু নিউ জিরো জেনে যাওয়া, হ্যাঁ, এটা ওমেগা জিরো। ঠিক আছে, আচ্ছা, এবং সেখানে তুমি ম্যাক্সিমাটা পাচ্ছ। আচ্ছা, এবারে দেখো এইটা কি হচ্ছে যে যখন তোমার ওমেগাটা ওমেগা জিরো থেকে সরে গেল, প্রথম কথা হচ্ছে ওমেগা জিরো মাইনাস ওমেগাই পুরোটা কিন্তু স্কোয়ার দিয়ে আছে, তাহলে ওমেগাটা ওমেগা জিরো থেকে বেশি হলেও ওটা কমবে, ওমেগাটা ওমেগা জিরো থেকে কম হলেও কমবে। হ্যাঁ, মানে ওমেগাটা যদি ওমেগা জিরো থেকে বেশি, মানে আমি বলছি যে ওমেগাটা যদি ওমেগা জিরো থেকে বেশি বা কম যাই হোক না কেন,
এই যে এই নিচের যে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটির ভ্যালুটা কিন্তু তোমার বেসিক্যালি বাড়বে, কেন ওভারঅল ইন্টেন্সিটিটা তোমার অ্যাকচুয়ালি কমবে। এবং ওমেগাটা যখন ওমেগা জিরো থেকে অনেক দূরে সরে যাবে, তখন এই করসপন্ডিং জিনিসটা অনেক বড় হয়ে যাবে, তখন ইন্টেন্সিটিটা গ্র্যাজুয়ালি কমে গিয়ে সেটা জিরোর দিকে চলে যাবে। এবং ছবিটাকে এটা হবে তোমার এইরকম ভাবে একটা, মানে আমি ছবিটাকে ভালো করে আঁকতে পারলাম না মনে হয়, মানে বেসিক্যালি ওই প্রায় উল্টানো বাটির মতোই দেখতে হচ্ছে জিনিসটা। আমি আর একটু রোগা করে দিই। এরকম দেখতে একটা ছবি হবে। হ্যাঁ, তুমি কিন্তু দেখো, দেখবে এই ছবিটা হচ্ছে এরকম দেখতে একটা মোটামুটিভাবে ছবি হচ্ছে আর এইটা। হ্যাঁ, যে তোমার এই মানে মানে আমি ছবিটা অত ভালো করে আঁকতে পারছি না, মানে হাত মেকে যাচ্ছে। মানে আমরা যে টিপিক্যাল স্পেকট্রাকেটা দেখি না, প্রায় ওরকমই দেখতে। দেখো মোটামুটি একটা হয়েছে। তো দেখো এই যে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটা হচ্ছে তোমার আই ম্যাক্স। আর অ্যাকচুয়ালি উইথ যদি তোমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে কি করতে হবে না, আই ম্যাক্সের অর্ধেকে চলে আসতে হবে এটা, পরে তোমার এই যে উইথটা, সেটা তোমার অ্যাকচুয়ালি উইথটা হবে। তাহলে এই যে শেপটা, এই শেপটাকে বলা হয় লরেঞ্জিয়ান শেপ। ঠিক আছে, এই যে করসপন্ডিং শেপটা, এই শেপটা হচ্ছে তোমার লরেঞ্জিয়ান শেপ। মানে এই ধরনের ছবিটাকে বলা হয় লরেঞ্জিয়ান শেপ। তাহলে এবারে উইথটা যদি ক্যালকুলেট করতে হয়, তখন তো তুমি করবে না, এইখানে আই এর জায়গায় আই ম্যাক্স বাই টু বসিয়ে দাও। তো হোয়েন আইটা হচ্ছে তোমার আই ম্যাক্স বাই টু, তখন কি হলো, দেন দেখো কি হচ্ছে না, এই আই ম্যাক্স বাই টু এটা হয়ে যাচ্ছে আই ম্যাক্স বাই ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু টাও তার স্কোয়ার প্লাস ওয়ান। এটা তাহলে আই ম্যাক্স কেটে চলে গেল, কি দাঁড়াচ্ছে না, ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু টাও তার স্কোয়ার প্লাস ওয়ান। এটা তোমার দুই হয়ে গেল। তাহলে এখানে কি এটা দাঁড়িয়ে যাচ্ছে ওমেগা জিরো মাইনাস ওমেগা, এটা এক হয়ে গেল। তার মানে এইটা ওমেগা মাইনাস ওমেগা জিরো ওয়ান বাই টাও হয়ে যাচ্ছে। এটা এটা প্লাস মাইনাস দাদা। এটা দেখো কি হলো এখানে, ওয়ানটা ডান দিকে চলে গেল, তাহলে এটা এক হয়ে গেল। তাহলে যেটা এবারে তুমি ওমেগা মাইনাস ওমেগা জিরো মাইনাস টাও একটা স্কোয়ার ছিল, সেটা কিন্তু ওয়ান হয়। তো স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, টাওটাকে এখানে বাটিয়ে দিলে ওমেগা মাইনাস ওমেগা জিরো প্লাস মাইনাস ওয়ান বাই টাও হচ্ছে। তার মানে ব্যাপারটা কিরকম দেখো, যে তুমি যখন মানে এখানে তার মানে ওমেগাটা যেটা হচ্ছে, ওমেগাটা হচ্ছে ওমেগা জিরো প্লাস মাইনাস বা মাইনাস প্লাস যাই বলো, মাইনাস প্লাস ওয়ান বাই টাও। এটা একটা হচ্ছে মানে ওমেগাটা এদিকে পাঠালে, এটা এদিকে পাঠিয়ে দিলে ওমেগা জিরো মাইনাস প্লাস ওয়ান বাই টাও। তার মানে এটা দাঁড়াচ্ছে, দেখো এই যে কোন ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটছে, সেইটা যদি তুমি দেখো, তাহলে এইটা তোমার কিছুটা এখান থেকে বেশি হতে পারে, যেটা হচ্ছে এই যে এইখান থেকে এই যে গ্যাপটা, এটা এটা হচ্ছে ওমেগা জিরো প্লাস ওয়ান বাই টাও। আর এইটা তার থেকে কমও হতে পারে, যেটা হচ্ছে ওমেগা জিরো মাইনাস ওয়ান বাই টাও। যখন আমি আই ম্যাক্সটা হচ্ছে তোমার আই ম্যাক্স বাই টু করলাম, আই ম্যাক্সটা মানে আইটাকে যখন আই ম্যাক্স বাই টু করলাম, অর্থাৎ মানে পিকের জাস্ট হাফ পিকে আর কি, মানে হাফ পিক হাইটে আমি দেখতে পেলাম কি ওমেগাটা হচ্ছে ওমেগা জিরো প্লাস ওয়ান বাই টাও হতে পারে, বা ওমেগাটা ওমেগা জিরো মাইনাস ওয়ান বাই টাও হতে পারে। তার মানে ডেল্টা ওমেগা যেটা, সেটা তাহলে কত হবে, টু বাই টাও এটা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার এখান থেকে উইথটা যেটা কলিশনাল উইথ ডেল্টা ওমেগা যদি বলি আমি, ডেল্টা ওমেগাটা হয়ে যাচ্ছে তোমার টু বাই টাও এইটা। আর এইখানে যদি তুমি ফ্রিকোয়েন্সি টার্মসের ব্যাপারটাকে করো, তাহলে ওমেগা মাইনাস ওমেগা জিরো মানে ডেল্টা ওমেগা, তার বদলে তুমি লিখতে হবে ওয়ান বাই টু পাই ইন্টু ডেল্টা নিউ। তার মানে অর অর তুমি যদি ডেল্টা নিউটাকে করো, তাহলে টু বাই টাও, তাকে তোমাকে আবার টু পাই দিয়ে ভাগ করে দিতে হচ্ছে।
হ্যাঁ এটা, তো সেখানে 2 কেটে গিয়ে হচ্ছে 1/π ইন্টু টাও। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কলিশনাল উইথের এক্সপ্রেশন। ঠিক আছে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই মানে এখান থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে টাওটা যত ছোট হবে উইথটা তত বেশি হবে। টাওটা যত ছোট হবে উইথটা বেশি হবে মানে কি, টাওটা কি, টাওটা হচ্ছে দুটো পাশাপাশি দুটো কলিশনের মাঝে যে টাইমটা তুমি স্পেন্ড করছো, তাই তো। এবারে যত বেশি ধাক্কা তত টাওটা ছোট। মানে যদি এরকম বেশ একটা ডেন্স গ্যাস থাকে, মানে হাই প্রেশারে কোনো একটা গ্যাস থাকে বা লিকুইড ফেজে যদি তুমি থাকো, তাহলে কি দাঁড়াবে, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে যে মলিকুলগুলো এত কাছাকাছি আছে যে ধাক্কাগুলো খুব কুইকলি হচ্ছে। ধাক্কা যখনই কুইকলি হয়ে যাবে, যে টাইম অফ ফ্লাইট যেটা, অর্থাৎ দুটো কলিশনের মধ্যে মধ্যে যে টাইমটা সে অ্যাকচুয়ালি ফ্রিলি কাটাতে পারছে আর কি, সেই টাইমটা তত শর্ট হয়ে যাবে। যত টাইমটা শর্ট হয়ে যাবে তত উইথটা হচ্ছে বেশি হয়ে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এখানে আমি এখানে লিখে রাখছি এখান থেকে আর কি, যে higher the number of collision বা higher the collision frequency, higher the collision frequency, shorter the value of tau, shorter the time of flight, shorter the time of flight, and shorter the time of flight, and higher is the collisional width, higher the collisional width। ঠিক আছে এটা। আচ্ছা এবারে এর সঙ্গে সঙ্গে আরেকটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে এই যে বলি কিনা হায়ার দ্য কলিশন ফ্রিকোয়েন্সি, আর কলিশন ফ্রিকোয়েন্সিটা কখন বাড়ে, পার্টিকুলারলি গ্যাস ফেজে যদি তুমি দেখো, তুমি জানো যে অ্যাভারেজ ভেলোসিটি কত বাড়বে, কলিশনাল উইথটা তত মানে এটা কলিশনাল ফ্রিকোয়েন্সিটা তত বাড়বে। আবার অ্যাভারেজ ভেলোসিটি কখন পাবে, টেম্পারেচার বাড়ালে বাড়বে। তার মানে হায়ার দ্য টেম্পারেচার, টেম্পারেচার আচ্ছা, হায়ার দ্য টেম্পারেচার অ্যান্ড higher the pressure, higher the temperature and higher the pressure, higher will be the collisional frequency and higher will be the collisional width। যত বেশি প্রেসার থাকবে ধাক্কা হওয়ার সম্ভাবনা তত বেশি, যত বেশি টেম্পারেচার মলিকুলগুলো তত স্পিডে মুভ করবে বলে তত বেশি ধাক্কা হওয়ার সম্ভাবনা বেশি, আর যত বেশি ধাক্কা হবে কলিশনাল উইথটা হচ্ছে তত তোমার বেশি হবে। তা দেখো, তাহলে আমরা এই কলিশনাল উইথ বা কলিশনাল বর্ডেনিং নিয়ে কিছু কথাবার্তা বললাম, এইটা কি কারো কিছু বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবার কাছে পরিষ্কার হচ্ছে জিনিসটা? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা চলো এবারে নেক্সটটায় চলে আসি। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ডপলার বর্ডেনিং। ডপলার বর্ডেনিং নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, দেখো তোমার ধরো লেটস আমি কলিশনাল বর্ডেনিংটাকে কমাতে চাইছি, মানে কোন একটা স্পেকট্রা ব্রড হলে সেটা অসুবিধের আর কি, বিভিন্ন কারণে সেটা অসুবিধের। হ্যাঁ, তুমি হয়তো অ্যাকচুয়াল ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা দেখতে চাইছো ব্রড হওয়ার জন্য, সেটা তুমি ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে পারছো না, মানে অনেক রকমের অসুবিধা হয়। তারপরে যখন একটা মলিকুল তুমি কনসিডার করছো তো অনেক রকমের সিগন্যাল হয়, তো এবারে যদি প্রত্যেকটা পি কোনো ব্রড হয়ে গেছে তাহলে ওভারঅল এক অপরের সাথে মিশে গিয়ে আমার একটা সিচুয়েশন হয়ে যাবে না, তুমি অ্যাকচুয়ালি পিকগুলোকেই আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে, অনেক রকমের সমস্যা আছে। সেই সমস্যাগুলোর জন্য লোকে নিশ্চয়ই চাইবে হচ্ছে একটা স্পেকট্রা ব্রড না হোক, এরকম একটা লোকে চাইবে। ঠিক আছে, আচ্ছা এবারে যেটা কথা
যে তোমার এই কলিশনাল বর্ডেনিংটা ধরো আমি কমাতে চাইছি, তার কলিশনাল বর্ডেনিংটা আমি কেমন করে কমাতে পারি সেটা একটুখানি বুঝতে হবে তোমাকে। কলিশনাল বর্ডেনিংটা কমাতে পারি মানে কলিশন হচ্ছে বলে যে কলিশনাল বর্ডেনিংটা হচ্ছে, আমি এটা করতে পারতাম যে যদি ধরো মলিকুলটাকে গ্যাস ফেজে নেব আর তার প্রেশারটা প্রচন্ড কমিয়ে দেবো, তাহলে কলিশনটা কমে যাবে, কলিশনটা কমে গেলে কলিশনাল বর্ডেনিংটা আমি কমিয়ে দিতে ফেলতে পারি। তাহলে যেটা কথা হচ্ছে যে কলিশনাল বর্ডেনিংটা আমি কিভাবে কমাতে পারি সেটা দেখাই। কলিশনাল বর্ডেনিং can be reduced. Collisional broadening can be reduced if we take the molecules in gas phase and pressure is reduced to a very low value, এবং প্রেশারটাকে তুমি খুব কমিয়ে দিলে। আচ্ছা, প্রেশারটাকে কমিয়ে দিচ্ছে, গ্যাস ফেজে রাখছো, তাহলে সাডেনলি তাদের মধ্যে ধাক্কাধাক্কি কম হবে এবং কলিশনাল বর্ডেনিংটা সেই জন্য কমে যাবে। এবার কথা হচ্ছে তাহলে কি স্পেকটা দারুণভাবে শার্প হয়ে যাবে? উত্তর হচ্ছে যে তখনও কিন্তু স্পেকটা দারুণভাবে শার্প হচ্ছে না, তখন একটা অন্য রকমের সিচুয়েশন তৈরি হচ্ছে। যেটা দাঁড়াচ্ছে যে বাট ইন দিস সিচুয়েশন another kind of broadening becomes very significant, which is known as Doppler broadening, which is known as Doppler broadening। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে এই যে তোমার ডপলার এফেক্টটা সাউন্ডের রেসপেক্টে তোমাদের অলরেডি শোনা আছে। মানে এরকম ডপলার 11-12 ক্লাসই এরকম শেখানো হয় যে তুমি ধরো ট্রেন আসছে তোমার দিকে, তুমি ট্রেনের দিকে যাচ্ছ, মানে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, তুমি প্ল্যাটফর্মের দিকে হাঁটছো আর কি, তুমি দেখবে ট্রেনের যে আওয়াজটা, তার বাঁশির আওয়াজ বা হুইসেলের আওয়াজটা তুমি খুব তীক্ষ্ণ শোনো, অর্থাৎ তার ফ্রিকোয়েন্সিটা বেশি তুমি ফিল করো। আবার তুমি ট্রেন থেকে দূরের দিকে হাঁটতে আরম্ভ করেছো, ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দূরের দিকে চলে গেছে, তখন দেখবে বাঁশিটাকে অতটা তীক্ষ্ণ তোমার মনে হচ্ছে না, তো ফ্রিকোয়েন্সি তোমার কম বলে মনে হচ্ছে। তাহলে এই যে এফেক্টটা, এই এফেক্টটাই তো তোমার বেসিক্যালি ডপলার এফেক্ট। আচ্ছা, এবারে তুমি যদি সেটাকে লাইটের জন্য দেখো, তাহলে লাইটের ক্ষেত্রে কিরকম ডপলার এফেক্টটা হচ্ছে। ধরো তুমি একটা স্যাম্পেল কনসিডার করেছো, এই স্যাম্পেলে যদি একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করছো, এই ধরো মলিকুলটা, এটা তোমার মলিকুলটা তাহলে এম এই মলিকুলটা আছে, আর এদিক থেকে ধরো একটা ফোটন, ধরো এইচ নিউ মানে বেসিক্যালি আমি ফোটনের কথা বলছি, ফোটন। ফোটনটাকে ধরো এদিক থেকে তুমি লাইটটাকে দিচ্ছ, তো ফোটন এদিক থেকে এদিকে যাচ্ছে উইথ স্পিড ইকুয়াল টু সি দিয়ে, লাইটের স্পিড দিয়ে। আর এবারে যখন প্রেশারটা প্রচন্ড লো করে দেওয়া হয়েছে, তখন মলিকুলগুলো তার স্পিড বেড়ে গেছে। স্পিড বেড়ে গেছে মানে হচ্ছে এমনিতে কি হচ্ছে, ধাক্কাধাক্কি বা ইত্যাদির জন্য মলিকুলগুলো কোনো একটা গিভেন ডিরেকশন অনেক দূর যেতে পারতো না, এটিকে তো ধাক্কা হয়ে বেঁকে যেত, সেই জন্য কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে সে কিন্তু অনেকটা বেশি যেতে পারতো না। কিন্তু এখন কি হচ্ছে, এখন হচ্ছে এই যে মলিকুলটা, সে দুটো এক্সট্রিম সিচুয়েশনে দেখো, সে এদিকেও আসতে পারে, আবার এই যে মলিকুলটা সে বেসিক্যালি এদিকেও যেতে পারে। তুমি খেয়াল করে দেখো, লাইটটা তুমি ধরো এদিক থেকেই সবসময় দিচ্ছ, এবারে মলিকুলটা যদি লাইটের দিকে আসে, অর্থাৎ এই যে সিচুয়েশনটা যদি হয়, তাহলে পরিষ্কার রিলেটিভ ভেলোসিটিটা বেড়ে যাবে, আর মলিকুলটা কিন্তু তখন অন্যদিকে যায়, তখন রিলেটিভ ভেলোসিটিটা কমে যাবে। তা দেখে এই যে দুটো সিচুয়েশনে অ্যাকচুয়ালি মলিকুলটা যে ফ্রিকোয়েন্সি লাইটকে ফেস করবে, সেটা কিন্তু দুজনের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। তার মানে যেটা হচ্ছে, লাইট একটা পার্টিকুলার ডিরেকশনের দিকেই আসছে, মলিকুলটা কোনো একটা ইনস্ট্যান্টে তার দিকেও যেতে পারে অথবা তার থেকে দূরেও সরে যেতে পারে। মানে বেসিক্যালি মলিকুলটা মানে তোমার 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেদিকে খুশি যেতে পারে। আমি দুটো এক্সট্রিম সিচুয়েশন বলছি, একটা হচ্ছে একদম ফোটনের দিকে হাঁটা, আর একটা ফোটনের থেকে জাস্ট উল্টো দিকে হাঁটা। তাহলে যেমন করে ট্রেন তোমার দিকে আসছে আর ট্রেন
তোমার দিক থেকে সরে যাচ্ছে, এখানে কিন্তু দুটো সিচুয়েশন আছে। তাহলে এই ধরনের সিচুয়েশনের জন্য কি হবে, সাউন্ডের ক্ষেত্রে কোনো ডবলার এফেক্ট হয়, এখানেও কিন্তু তোমার অ্যাকচুয়ালি ডবলার এফেক্টটা হবে। এটা ঠিক আছে। তো ব্যাপারটাকে তুমি এইরকম করে ভাবো, জাস্ট ধরো মানে আচ্ছা একেবারে আমি দুটো এক্সট্রিম সিচুয়েশনে বলছি, কিন্তু দুটো এক্সট্রিম সিচুয়েশন তো শুধু বললে হবে না, তোমার অ্যাকচুয়ালি যেটা দরকার যেখানে তোমার ওই ইয়ে হবে, মানে একটা অ্যাঙ্গেল করে মলিকুলটা যেতে পারে সেটাও হবে। তোমার ধরো আমি লেসে মানে মলিকুল আছে একটা এইচ নিউ বা ফোটন, বেসিক্যালি ফোটন মলিকুলের সঙ্গে ধাক্কাধাক্কি করলো, হ্যাঁ ধাক্কাধাক্কি করে মলিকুলটা ধরো এদিকে ধাক্কাধাক্কি করলো, রাদার বলছি মলিকুলটা ধাক্কাধাক্কি করলো, ঠিক আছে। একটা মলিকুলটা দেখা গেল ধাক্কার পরে সে একটা ডিরেকশনে চলে যাচ্ছে, তো মলিকুলটা ধাক্কার পরে ধরো এই দিকে চলে গেল, ঠিক আছে, এবং তার সাথে এখানে একটা অ্যাঙ্গেল করেছে ধরে না, অ্যাঙ্গেল করে নিয়েছে। মানে আমি আসলে যেটা বলতে চাইছি যে এখানে এইখানে গিয়ে ধাক্কাধাক্কি যেটা বলছি না, এটা বেসিক্যালি তোমার মানে ফোটন আর কি, মানে ফোটনের সঙ্গে মানে এইরকম ভাবেও লিখতে পারি, অথবা মানে অ্যারো দিয়ে লিখছি আর কি, মানে একদিন ফোটনটা মলিকুলকে ধাক্কা দিল, ঠিক আছে, হ্যাঁ, এবারে তার জন্য মলিকুলটা একটা দিকে চলে গেল, আর ফোটনটা ধরো একটা অন্য দিকেও চলে যেতে পারে আর কি, মানে এটা এভাবে বলতে ফোটনটাকে এই দিকে যেতে হবে সেরকম কিছু না। মলিকুলটা ধাক্কাধাক্কির পরে ধরে নাও এই দিকে হয়তো ফোটনটা তোমার চলে গেল, এরকম এটা। তাহলে এবারে এইখানে যেটা মানে লাইটটাকে যখন তুমি জাস্ট কালেকশন অফ ফোটন কনসিডার করবে, সেখানে আজিব যেটা একটা টু পার্টিকেল কলিশন হচ্ছে, একটা হচ্ছে তোমার ফোটনের সঙ্গে মানে টু পার্টিকেল কলিশন হচ্ছে, একটা পার্টিকেল হচ্ছে সকাল ফোটনটা, আর একটা হচ্ছে মলিকুল, তাদের মধ্যে ধাক্কাধাক্কি আছে। ধাক্কাধাক্কি যদি হয় তাহলে মোমেন্টাম ব্যালেন্স করতে হবে, আর তোমার এনার্জি ব্যালেন্স করতে হবে। তাহলে প্রথমে দেখো আমি মোমেন্টাম ব্যালেন্সটাকে করতে চাইছি একটা, আচ্ছা বা মোমেন্টাম প্রথমে এনার্জি ব্যালেন্সটাকে করতে পারো তুমি। এনার্জি ব্যালেন্স যখন তুমি করছো, এটা টার্মিনোলজিগুলো একটু বুঝতে হবে। মানে এনার্জি ব্যালেন্স মানে এনার্জি কনজারভেশনটা কিভাবে তুমি দেখবে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে তোমার ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, এটা। আচ্ছা এবারে যখন তোমার হোয়েন দ্য মলিকুল ইজ অ্যাট রেস্ট, দেন ইজ এনার্জিটাকে তুমি ধরে নাও ই জিরো। তাহলে মলিকুলটা প্রথমে রেস্টে ছিল, এনার্জি ছিল রেস্টে ছিল বলতে মলিকুলটা রেস্টে থাকলে যা এনার্জি হতো আর কি, সেটা ই জিরো প্লাস তার সঙ্গে একটা অ্যাডিশনাল এনার্জি আমি জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ারটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েটেড টু মলিকুল when it moves with a velocity v। মানে ধরে না মলিকুলটা তো তোমার এটা মুভ করছে, মানে আমি এক সেকেন্ড এটা এইভাবে ছবিটাকে না এটাকে এইভাবে একটুখানি দেখাই, মানে আমি মানে এইটাকে দেখে দেখে তুমি তো ব্যালেন্সটাকে করছো। তাহলে এই হচ্ছে ফোটন, ফোটনের সঙ্গে মলিকুলের ধাক্কা হচ্ছে, এটা করে কি হচ্ছে না মলিকুল ফোটনটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, অ্যাবজর্ব করে এক্সাইটেশনে চলে গেছে। আচ্ছা এবারে এই যে মলিকুলটা, এই মলিকুলটা সে রেস্টে নেই, এই মলিকুলটা একটা মোশন ছিল, যে মলিকুলটা একটা ভেলোসিটি আছে ধরে নাও, মানে আমি এবারে বলছি, এবারে ধরো এই ফোটনটা সে হয়তো এই ডিরেকশনে যাচ্ছে, এই ডিরেকশনে যাচ্ছে, সে মলিকুলের সঙ্গে ধাক্কা দিচ্ছে বটে, কিন্তু মলিকুলটা তখন হয়তো সে একটা অন্য ডিরেকশনে যাচ্ছিল, এই দিকে যাচ্ছিল উইথ এ ভেলোসিটি ইকুয়াল টু ভি, যাতে করে হচ্ছে এদের মধ্যে একটা অ্যাঙ্গেল কাজ করছে, মানে ফোটন এবং মলিকুলের মধ্যে একটা অ্যাঙ্গেল কাজ করছে, অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, এরকম। এবার কলিশনের পরে মলিকুলটা ধরো এই মলিকুলটা আছে, সেই মলিকুলটা সে একটা অন্য ভেলোসিটি নিয়ে মুভ করতে পারে, সেটা যে কোনো একটা ডিরেকশনে ধরো মুভ করতে পারে, ধরে নাও এই দিকে সে ধরে নাও ভি প্রাইম ভেলোসিটি নিয়ে মুভ করছে। মানে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা এরকম আর কি, যে একটা মলিকুলের সঙ্গে একটা ফোটনের ধাক্কাধাক্কি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে যখন, তখন আমাদের যে আগে কনভেনশনাল অ্যাপ্রোচটা ছিল মলিকুলটা রেস্টে আছে অ্যাজিব যেন, ফোটনটা অ্যাজিব যেন রেস্টে আছে,
তাহলে ফোটন এবং মলিকুল একে অপরকে অ্যাবজর্ব করলো, ঠিক আছে। কিন্তু এখন সিচুয়েশনটা এরকম নয়, এটা কম্পটন এফেক্ট বা কম্পটন স্ক্যাটারিং এক্সপ্লেন করার সময় তুমি দেখেছো আর কি, মলিকুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে। তাহলে সেই মোমেন্টাম, সেই ফোটন যখন মলিকুলের সঙ্গে ধাক্কা দিল, সেই মোমেন্টাম নিয়েই সে অ্যাকচুয়ালি ধাক্কি দিচ্ছে আর কি। এবং ফোটনটা সাডেনলি তার মোমেন্টামটা তোমার ওই মাস ইন্টু ভেলোসিটি এইরকমভাবে তো দেখা যাবে না। ফোটনের মোমেন্টামটা হচ্ছে তোমার ওই ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা আইনস্টাইনের বা কম্পটনের যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যে এক্সপ্রেশন, ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি বা পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, সেইটা দিয়ে ঠিক হবে। মানে মোদ্দা কথা ফোটনের একটা মোমেন্টাম আছে। এবার সে মলিকুলের সঙ্গে ধাক্কাধাক্কি করে মলিকুলটা তখন এই ফোটনের সঙ্গে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল দেখেছে, মোশনে ছিল। এবারে এই মলিকুলটা ফোটনটাকে অ্যাবজর্ব করে নিল, মানে ফোটনটা হাওয়া হয়ে গেল, তাহলে অ্যাবজর্ব করে সে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে চলে গেছে, মলিকুলটা এক্সাইটেড চলে গেছে, কিন্তু সেই মলিকুলটা তার সেক্ষেত্রে একটা পার্টিকুলার ভেলোসিটিতে আছে। এইটা কিন্তু তুমি করো, তাহলে দেখো যে ধাক্কাধাক্কির পরে ফোটনটা হাওয়া হয়ে গেল, কিন্তু মলিকুলের এনার্জিটা তোমার ধরে নাও ই প্রাইম বা কিছু একটাতে চলে গেছে বা ইতে চলে গেছে, আর তার সাথে তোমার মানে কলিশনের পরে হচ্ছে তোমার কাইনেটিক এনার্জিটা, সেটা হচ্ছে এইটা। মানে আমি এখানে মানে মানে আফটার, আচ্ছা এইটাকে এইরকম ভাবে না করে, মানে এই যে এইটাকে লিখেছি না যে এনার্জি ইজিরোটা কি, এইটাকে বরং বলা ভালো হচ্ছে মানে গ্রাউন্ড স্টেটে এনার্জিটা হচ্ছে ইজিরো, এইরকম ভাবে লেখাটা ভালো। আর মানে ইজিরোটা হচ্ছে তোমার এনার্জি অফ দ্য মলিকুল বিফোর অ্যাবজর্বিং লাইট, আর আফটার অ্যাবজর্বিং লাইট সেটা হচ্ছে ই হয়ে গেছে। ধরে না এটা হচ্ছে ইটা হচ্ছে তোমার এনার্জি অফ দ্য মলিকুল আফটার অ্যাবজর্বিং লাইট বা অ্যাবজর্বিং ফোটন এইটা, আর হাফ এম ভি প্রাইম স্কোয়ারটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি associated to molecule after collision when it moves with a velocity equal to v prime। ঠিক আছে, তো দেখো তাহলে এনার্জি ব্যালেন্সিংটা বুঝতে পেরেছো। তাহলে এইটা হচ্ছে কলিশনের আগে ফোটনের এনার্জি, এইটা হচ্ছে মলিকুলার একটা ইন্টারনাল এনার্জি ছিল আর কি সেইটা, আর মলিকুলটার একটা কাইনেটিক এনার্জি আছে। আর মানে কলিশনটা যখন হয়ে গেল, তো ফোটনটা যখন অ্যাবজর্ব করা হয়ে গেল, অ্যাবজর্ব করার পরে সাডেনলি ফোটনটা তো মলিকুল অ্যাবজর্ব করেছে, মানে সে একটা লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে উঠবে, সে আপার এনার্জি লেভেলে উঠলো বলে তার এনার্জিটা পাল্টে গেলে ই হয়ে গেছে। আর যদি মলিকুলটা আবার মানে ফোটন অ্যাবজর্ব করার পরও তার একটা ভেলোসিটি থাকে, সেটা হচ্ছে ভি প্রাইম, তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি প্রাইম স্কোয়ার হয়ে যাচ্ছে এইটা। আচ্ছা এবারে এইখানে একটু খেয়াল করে দেখো যে যদি এমন হতো হোয়েন before and after the collision the molecule is at rest, then কি হবে, দেন দেখো এই ভি আর ভি প্রাইম তোমার জিরো হয়ে গেল, তখন এইচ নিউ জিরোটা হয়ে যাচ্ছে তোমার ই মাইনাস ই জিরো, আর এখান থেকে তুমি নিউ জিরোটা পেয়ে গেলে ই মাইনাস ই জিরো বাই এইচ। অর্থাৎ মানে বেসিক্যালি যখন তারা রেস্টে আছে, সকল কোনো নেই, ডবলার ব্রডেনিং বলে কিছু নেই, তখন ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা আমি বের করে রাখলাম, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি নিউ জিরো এটা। আর যেহেতু তোমার কলিশনের আগে এবং কলিশনের পরে তাদের ভেলোসিটিগুলো যদি আলাদা হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি প্রাইম স্কোয়ার তোমার কাটবে না বলে, তখন এই যে এইচ নিউ যখন তুমি ক্যালকুলেট করবে, সেটা ই মাইনাস ই জিরো ছাড়াও কিছু কারেকশন টার্ম থাকবে। যখন কারেকশন টার্মটা থাকবে তখন আর ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা নিউ জিরোতে রইল না, অন্য কিছুতে থাকবে। সেটা আমি আসবো পরে আস্তে আস্তে।
আচ্ছা, এবারে চলে এসো মোমেন্টাম ব্যালেন্স। মোমেন্টাম ব্যালেন্স, আচ্ছা মোমেন্টাম ব্যালেন্সটা কি করে তুমি করবে? দেখো, কলিশনের আগে ফোটনের মোমেন্টাম সেটা এইচ ওভার ল্যামডা, তাই তো? এইচ ওভার ল্যামডা মানে তুমি এটাকে বলতে পারো এইচ নিউ বাই সি, এইটা। আর মলিকুলের মোমেন্টামটা কত? এম ভি, মাস ইন্টু ভেলোসিটি, এইটা। তাহলে কলিশনের আগে ফোটনের মোমেন্টাম হচ্ছে এইচ বাই ল্যামডা, অর্থাৎ এইচ নিউ বাই সি। আমি সবটাই ফ্রিকোয়েন্সির টার্মসে করে বলে এরকম করে লিখেছি। আর মলিকুলার মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ভি। আর কলিশনের পরে কি হচ্ছে? কলিশনের পরে হচ্ছে মলিকুলার মাসটা এমই আছে, কিন্তু ভেলোসিটিটা পাল্টে কি ভি প্রাইম হয়ে গেছে, এবং সবটাই কিন্তু তোমার ভেক্টর কোয়ান্টিটি, সবটাই তোমাকে ভেক্টর হিসেবে লিখতে হবে, ভেক্টর হিসেবে লিখতে হবে, ঠিক আছে? এইখান থেকে তুমি এক কাজ করো, এই ভি প্রাইমটাকে বের করে নাও। ভি প্রাইমটাকে বের করলে এটা কি দাঁড়াচ্ছে? দেখো, এটা এইচ নিউ বাই এম ইন্টু সি, এইটা মাইনাস, মাইনাস না প্লাস ভি, প্লাস ভি, মানে আমি এখানে ভি প্রাইমটা ইন টার্মস অফ ভি বের করে নিচ্ছি। আচ্ছা, এবারে এই এক্সপ্রেশনে ভি প্রাইমটাকে বসাতে গেলে ভি প্রাইম স্কোয়ার লাগবে। ভি প্রাইম স্কোয়ারটা মানে কি? মানে ডট প্রোডাক্ট। তার মানে তুমি যদি এই ভি প্রাইম স্কোয়ারটাকে বের করতে চাও, তার মানে হচ্ছে ভি প্রাইম ডট ভি প্রাইম, এইটা। সেটা কি হবে? দেখো, সেটা হচ্ছে তুমি ভি প্রাইমটাকে লিখেছো কি এইচ নিউ বাই এম ইন্টু সি, সেই ভেক্টরটা লিখেছো, প্লাস ভি ভেক্টরটা লিখেছো, এইটা। এই দুটো ভেক্টরের সঙ্গে ওই একই যে ভেক্টর এইচ নিউ বাই এম সি প্লাস ভি, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে করলে কি হবে? এইটার সঙ্গে এইটা গুণ করলে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এইচ নিউ বাই এম সি ইন্টু ভি প্লাস ভি স্কোয়ার। মানে এটা তো ডট, সরি একটা জিনিস ভুল হলো, আর একটা জিনিস হয়নি, সরি। এদের মধ্যে তো একটা অ্যাঙ্গেল থাকবে, তো অ্যাঙ্গেলটা থাকলে সেটা কস থিটা হয়ে যাবে। আমি ইউজুয়ালি এদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে কস থিটা প্লাস ভি স্কোয়ার। তার মানে কি, এই ভেক্টর স্কোয়ার হয়ে যাবে, জাস্ট একই ভেক্টর বলে এখানে কস 0 ডিগ্রি মানে 1, এটা। আর ভি ভি গুণ করলে ভি স্কোয়ার হয়ে গেল। কিন্তু যখন এইচ নিউর সঙ্গে মানে ভি তুমি গুণ করবে, এই যে এইচ নিউ বাই এম সির সঙ্গে ভি তুমি গুণ করবে, তখন সেটা হতে হবে এইচ নিউ বাই এম সি ইন্টু ভি ইন্টু এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা যদি থিটা হয় ইন্টু কস থিটা। তাহলে এইটার সঙ্গে এইটা করলে একটা আসবে, আর এইটার সঙ্গে এইটা করলে আরেকটা আসবে, করে 2 ইন্টু এইচ নিউ বাই এম সি ইন্টু ভি ইন্টু কস থিটা। মানে বেসিক্যালি এখানে কস থিটা যে ফোটনের সঙ্গে, দেখো এই মলিকুলের যে অ্যাঙ্গেলটা যেটা আমি এখানে লিখেছিলাম, এই যে ফোটনের সঙ্গে মলিকুলের যে অ্যাঙ্গেলটা সেটা যদি থিটা হয়, তাহলে যখন তুমি ডট প্রোডাক্ট করছো, এখানে কিন্তু একটা সকল একটা কস থিটা কম্পোনেন্ট কিন্তু তোমার চলে এলো, ঠিক আছে? এইটা কস থিটা কম্পোনেন্টটা চলে এলো। তাহলে এইটা হচ্ছে ভি প্রাইম স্কোয়ারটা তুমি পাচ্ছ। আচ্ছা, এবারে এইখানে যে ইকুয়েশনটা ছিল 1 নম্বর ইকুয়েশন, আচ্ছা এটাকে আমি 2 নম্বর লিখে রাখি, এইটাকে তুমি 3 নম্বর লেখো, এইটাকে তাহলে 4 নম্বর লেখো। তাহলে 4 নম্বর ইকুয়েশনে ভি প্রাইম স্কোয়ারটাকে তুমি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে ফর্ম ইকুয়েশন 1 and 4। দেখো কি ছিল, হাফ, সরি, এইচ নিউ প্লাস ই জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই প্লাস হাফ এম ইন্টু এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এইচ নিউ বাই এম সি ইন্টু ভি ইন্টু কস থিটা প্লাস ভি স্কোয়ার। কত হচ্ছে? এটা ই হলো প্লাস হাফ এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই এম সি স্কোয়ার হলো প্লাস 2 2 কেটে গেল, এম এম কেটে গেল, এইচ নিউ বাই সি ইন্টু ভি কস থিটা হলো প্লাস হাফ এম ভি স্কোয়ার হলো। তো দেখো এইটা আর এইটা তোমার কেটে চলে গেল, ঠিক আছে? এটা তোমার কেটে চলে গেল। এবারে বাঁদিকে তুমি যদি শুধুমাত্র এইচ নিউটাকে রাখো, কি হচ্ছে দেখো,
বাঁদিকে এইচ নিউটা হয়ে যাচ্ছে এখানে কত ই মাইনাস ই জিরো এইটা প্লাস এইচ নিউ বাই সি ইন্টু ভি ইন্টু কস থিটা প্লাস হাফ এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই এম সি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে দেখো এইচ নিউ জিরো, আমি অলরেডি লিখে রেখেছিলাম তোমার এই 2 নম্বর ইকুয়েশনে, এই যে এইচ নিউ জিরো ই মাইনাস ই জিরো এইটা প্লাস হচ্ছে তোমার এইচ নিউ বাই সি ইন্টু ভি ইন্টু কস থিটা প্লাস হাফ এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই এম সি স্কোয়ার এইটা হলো। আচ্ছা, এখান থেকে নিউটা তুমি বের করে নিতে পারো একবারে, তার আগে একটা জিনিস একটুখানি বলি, সেটা হচ্ছে এই যে তো একটা টিপিক্যাল সিচুয়েশনে এই এইচ স্কোয়ার নিউ স্কোয়ারটা অনেক কম হয় দেন এম সি স্কোয়ার। তার মানে ইউজুয়ালি তুমি যেটা করে দেখতে পারো, ইউজুয়ালি এইচ স্কোয়ার নিউ স্কোয়ার ইজ মাচ মাচ লেস দেন এম সি স্কোয়ার। মানে এম সি স্কোয়ার তো রেস্ট মাস এনার্জি, তো তাহলে এবারে ধরো একটা মলিকুল তুমি কনসিডার করো, ধরো না খুব সিম্পল সিচুয়েশন হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করছো। হাইড্রোজেন মলিকুলের মাসটা যদি এনার্জিতে কনভার্টেড হয় হিউজ অ্যামাউন্টের এনার্জি দেবে। তার বদলে তুমি যদি নর্মালি মানে হয়তো গামা রেটাকে বাদ দিলে এটাকে ইউভি ভিজিবল আইআর বা মাইক্রোওয়েভ রিজিয়নের লাইটে তুমি এনার্জি ক্যালকুলেট করো, তুমি দেখবে এটা নিয়ে চেক করে নেবে। এটাকে তোমাকে চেক করতে বলছি, ধরো একটা মানে হাইড্রোজেন মলিকুল তার পুরো মাসটাই এনার্জিতে কনভার্টেড হলো আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কোয়ার রিলেশন থেকে, সেখান থেকে এনার্জিটাকে ক্যালকুলেট করবে, ঠিক আছে? আর তার সাথে তুমি কম্পেয়ার করবে ধরো ভিজিবল লাইট লেসছে, ধরো যার ওয়েভ লেন্থ ধরে নাও 500 ন্যানোমিটার, তাহলে তার জন্য তুমি এইচ স্কোয়ার নিউ স্কোয়ার এইটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে পরিষ্কার বুঝতে পারবে যে এইচ স্কোয়ার নিউ স্কোয়ারটা ইজ মাচ মাচ লেস দেন এম সি স্কোয়ার এইটা। তাহলে তুমি যেটা করতে পারো, এই যে লাস্ট টার্ম যেটা, এই টার্মটা তুমি জাস্ট ইগনোর করতে পারো। তাহলে এইটা যদি হয় তাহলে দেন তুমি কি করতে পারছো, দেন যেটা করতে পারছো যে এইচ নিউটাকে জাস্ট এইচ নিউ জিরো প্লাস এইচ নিউ বাই সি ইন্টু ভি ইন্টু কস থিটা এইটা দিয়ে তুমি লিখতে পারছো। এইটা দিয়ে তুমি লিখতে পারছো, মানে আমি ওইটাকে জাস্ট ওইটাকে ছেড়ে দিয়ে এটাকে একটা ছোট করে নিলাম, মানে এটাকে এটা অ্যাপ্রক্সিমেটলি আর কি, এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি এটাকে এই শেষের টার্মটাকে জাস্ট সিম্পলি বাদ দিয়ে দিচ্ছ, ঠিক আছে? এবারে এখান থেকে নিউ এর ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করো। তাহলে দেখো তুমি এবারে এইটাকে এদিকে নিয়ে চলে এসো, নিয়ে চলে এলে তোমার নিউ ইকুয়াল টু হয়ে গেল নিউ জিরো প্লাস নিউ ইন্টু ভি বাই সি ইন্টু কস থিটা, এটা এদিকে চলে আসুক নিউ ইন্টু 1 মাইনাস ভি বাই সি কস থিটা ইকুয়াল টু নিউ জিরো হলো, এখান থেকে নিউটা হয়ে গেল নিউ জিরো বাই 1 মাইনাস ভি বাই সি ইন্টু কস থিটা, অর্থাৎ নিউ জিরো এটা উপরে পাঠিয়ে দিলে 1 মাইনাস ভি বাই সি কস থিটা টু দি পাওয়ার -1, তারপর এটা নিউ জিরো হলো, এটা 1 প্লাস ভি বাই সি কস থিটা প্লাস হায়ার টার্মগুলো থাকবে, কিন্তু হায়ার টার্মগুলো খুব ছোট, কারণ যে কোনো একটা মলিকুলার ভেলোসিটি লাইটের ভেলোসিটির রেসপেক্টে তো অনেক অনেক কম, যেহেতু ভিটা হচ্ছে মাচ মাচ লেস দেন সি, সেই জন্য এটাকে যখন তুমি এক্সপান্ড করবো 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স টু হায়ার টার্মগুলো তুমি ইগনোর করলে এটা কি দাঁড়াবে, তাহলে এটা নিউ জিরো প্লাস তোমার এটা থাকছে হচ্ছে নিউ জিরো ইন্টু ভি বাই সি ইন্টু কস থিটা। তাহলে নিউটাকে তুমি যখন এক্সপ্রেস করছো দেখো এরকম একটা এক্সপ্রেশন তুমি পৌঁছালে যে নিউ ইকুয়াল টু তোমার মানে এখান থেকে যেটা নিউটা ইকুয়াল টু হয়ে গেল এরকম একটা জায়গা তুমি এসে পৌঁছেছো। আচ্ছা, এবারে দেখো এখানে যেহেতু তোমার কস থিটার ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে, এটা তার মানে এটা ইমপ্লাই করছে নিউটা তোমার বেসিক্যালি নিউ যদি কমন নিয়ে নাও 1 প্লাস মাইনাস ভি বাই সি এর মধ্যে তোমার বেসিক্যালি ভ্যারি করছে, এটা এটা তার মানে তুমি যদি উইথটাকে ক্যালকুলেট করো, নিউ মাইনাস নিউ জিরোটাকে ক্যালকুলেট করো, এটা হচ্ছে প্লাস মাইনাস নিউ জিরো ইন্টু ভি বাই সি, তাহলে তোমার যেটা হচ্ছে নিউটা নিউ জিরোর থেকে বেশি হতে পারে, নিউ জিরোর থেকে কম হতে পারে, তার মানে অ্যাকচুয়ালি উইথ যেটা হয়ে যাবে, উইথটা যেটা মানে ডপলার উইথ যেটা ডপলার উইথটা ডেল্টা নিউ সেটা হচ্ছে 2 ইন্টু
নিউ জিরো ইন্টু ভি বাই সি এটা দাঁড়াবে। মানে নিউটা হচ্ছে দেখো এখান থেকে দেখো নিউটা হচ্ছে নিউ জিরো প্লাস সামথিং, নিউটা হচ্ছে নিউ জিরো মাইনাস সামথিং, ওই আগের মতো যেমন করে তোমার বললাম না ওমেগাটা হচ্ছে ওমেগা জিরো প্লাস ওয়ান ওভার টাও, ওমেগা জিরো মাইনাস ওয়ান ওভার টাও, তাহলে উইথটা হয়ে যাবে কথা, তাহলে যোগফল হয়ে যাবে, ঠিক সেরকম সিচুয়েশন আর কি। মানে উইথটা অ্যাজ যদি ক্যালকুলেট করো তাহলে সেটা হচ্ছে টু নিউ জিরো ইন্টু ভি বাই সি। আচ্ছা আমি সরাসরি এখন উইথটাকে লিখছি না, হ্যাঁ আমি মানে এর সঙ্গে অনেক কিছু কথা বলার আছে আর কি, সেগুলো এসে তারপর আমি অ্যাকচুয়ালি উইথটাকে লিখবো, মানে এইখানে সরাসরি উইথটাকে লিখছি না, আমি জাস্ট এই পর্যন্ত করে রাখলাম নিউ ইকুয়াল টু তোমার মানে এই যেরকম লেখা আছে ডেল্টা নিউটা, আচ্ছা ঠিক আছে, মানে আছে কোনো অসুবিধা নেই, মানে আমি এইটা এখন এক্ষুনি লিখছি না, কারণ এইটা লিখলে তোমার মনে হবে যে উইথটা একদম এইটাই বলছি ফাইনাল এক্সপ্রেশন, এখন ফাইনাল এক্সপ্রেশন আসছে না, কারণ এখন এই ভিটাকে একটুখানি এক্সপ্রেস করার দরকার আছে। নিউ মাইনাস নিউ জিরো সেটাই বেসিক্যালি উইথ, সেটাকে আমি প্লাস মাইনাস নিউ জিরো ইন্টু ভি বাই সি এইরকমভাবে এখন লিখে রাখছি। আচ্ছা এবারে তুমি জাস্ট খেয়াল করে দেখো তাহলে এই যে সকল ডেল্টা নিউ বা উইথটা আমি বলছি সেটা তো প্রপোর্শনাল টু ভি, তো মানে পার্টিকেলটা কোন ভেলোসিটিতে মুভ করছে তার উপর এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে। আচ্ছা এবারে যদি গ্যাস ফেজে তুমি কনসিডার করো, গ্যাস ফেজে এখানে অ্যাকচুয়ালি কনসিডার করা হচ্ছে, আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে কি জানি, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে জানি যে গ্যাস মলিকুলগুলোর স্পিডটা জিরো থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তা সত্যি সত্যি যদি কোনো একটা মলিকুলের স্পিড আপ টু ইনফিনিটি পর্যন্ত যেতে পারে তাহলে সকল ডবলার উইথটাও তো আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। কি বলছে বুঝতে পারছো? দেখো যে এইটা হচ্ছে তোমার উইথটা, এই যে উইথটা পরিষ্কার দেখো, নিউ জিরোটা হচ্ছে কোন মানে অ্যাকচুয়ালি ট্রানজিশন ফ্রিকোয়েন্সি যেটা আর কি, সেইটা তার একটা পার্টিকুলার ভ্যালু আছে, স্পিড অফ লাইটের একটা পার্টিকুলার ভ্যালু আছে। তাহলে এবার এই ভিটা অ্যাকচুয়ালি যদি সত্যি সত্যি অনেক অনেক বেশি হয়ে যায়, মানে যেটা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে বলা হচ্ছে না তোমার গ্যাস মলিকুলগুলো স্পিডগুলো জিরো থেকে ইনফিনিটি যা কিছু হতে পারে, সত্যি সত্যি যদি ভিটা ইনফিনিটির দিকে যেতে পারে তাহলে তো ডেল্টা নিউটা বিশাল বড় কিছু হয়ে যাবে। কিন্তু এখানে ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই যে হ্যাঁ সত্যি সত্যি অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুলগুলো স্পিডগুলো জিরো থেকে ইনফিনিটি হতে পারে, কিন্তু আইদার জিরো স্পিডে অথবা ইনফিনিটি স্পিডে মলিকুলের সংখ্যা কিন্তু ভীষণ ভীষণ কম। দিস ইজ অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ যে খুব বেশি স্পিডে বা খুব কম স্পিডে কিন্তু মলিকুলের সংখ্যা হচ্ছে বেশ কম। তার মানে দেখো তাহলে ফ্রম ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা, আমি ওয়ান ডাইমেনশনই করব, ফর্মুলা দেখো ডিএনভি যেটা তুমি এটাকে বলতে পারছো নাম্বার অফ মলিকুলস দ্যাট মুভস উইথ এ velocity v and v plus dv, that moves with a velocity within the range v and v plus dv। এটা হচ্ছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে বের করতে পারা যায়, এবং ওয়ান ডাইমেনশনে যদি করি এটা কত হবে n ইন্টু m ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ লিখতে হবে ওয়ান ডাইমেনশনে করছি এইটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিভি। এটা হচ্ছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন তোমার ওয়ান ডাইমেনশন। আচ্ছা এবারে এইখান থেকে দেখো তুমি ভেলোসিটির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক পেলে, এই যে নিউ ইকুয়াল টু নিউ জিরো প্লাস মাইনাস এটা, তো তার মানে দেখো এবারে যেহেতু নিউ ইকুয়াল টু নিউ জিরো প্লাস মাইনাস নিউ জিরো ইন্টু ভি বাই সি, তাহলে যেখানে ডি নিউটা লাগবে তুমি কি লিখবে, এটা তো জিরো হয়ে গেল, প্লাস মাইনাস নিউ জিরো বাই সি ইন্টু ডিভি, এটা এটা আর এইখান থেকে দেখো তুমি নিউ জিরো ইন্টু ভি বাই সি, যেহেতু তোমার নিউ মাইনাস নিউ জিরো হয়ে গেল, তাহলে ভিটাকে পাচ্ছ কি সি বাই নিউ জিরো ইন্টু নিউ মাইনাস নিউ জিরো, এটা এটা প্লাস মাইনাস আছে অবশ্য, এটা তোমার এটা প্লাস মাইনাস ছিল বলে এটাকে তুমি প্লাস মাইনাস লিখে দিতে পারো। তাহলে দেখো তাহলে এই যে ইকুয়েশনটা ছিল, যে ইকুয়েশনটা তোমার ইন টার্মস অফ ভেলোসিটি আছে সেটাকে আমি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি নিয়ে যাচ্ছি, কারণ এই যে ভেলোসিটি অফ দ্য মলিকুল তার সঙ্গে ফ্রিকোয়েন্সি নির্ভর করে, ভেলোসিটি অফ দ্য মলিকুলের সঙ্গে যদি ফ্রিকোয়েন্সি নির্ভর করে তাহলে আমি এইখানে এই যে ভেলোসিটির টার্মস যে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা লেখা আছে সেটাকে আমি ফ্রিকোয়েন্সির টার্মসে নিয়ে যাচ্ছি আর কি। ফ্রিকোয়েন্সির টার্মসে নিয়ে গেলে কি হবে, তাহলে এখন আমি এই
ডিএন ভিটাকে ডিএন নিউ লিখলাম। ডিএন নিউটা হচ্ছে তোমার বেসিক্যালি নাম্বার অফ মলিকুলস দ্যাট ক্যান absorb at frequency within the range nu and nu plus d nu। এইটা ঠিক আছে, এটা করছি। এখানে কি হবে, n যেমন আছে থাক, m/2 কেটি যেমন আছে থাক, হাফ যেমন আছে আমি রেখে দিলাম। আচ্ছা e⁻−m/2 কেটি যেমন আছে রেখে দিলাম। এবারে ভি স্কোয়ারটা কি হবে, এখান থেকে দেখো ভি স্কোয়ারটা করে সি স্কোয়ার বাই নিউ জিরো স্কোয়ার ইন্টু নিউ মাইনাস নিউ জিরো তার স্কোয়ার হলো। এই যে e⁻−m/2 কেটি আর ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ারটা এখান থেকে বসালে কি হচ্ছে, এটা সি স্কোয়ার বাই নিউ জিরো স্কোয়ার ইন্টু নিউ মাইনাস নিউ জিরো তার স্কোয়ার হয়ে গেল। আর তার সঙ্গে একটা ডিভি পার্ট আছে, ডিভি পার্টটা কত, ডিভি পার্টটা হচ্ছে প্লাস মাইনাস নিউ জিরো বাই সি ইন্টু ডিভি। তার মানে কি দাঁড়াচ্ছে, বি এর নিউটা হয়ে যাচ্ছে দেখো তোমার প্লাস মাইনাস এনটা যেমন আছে থাক, m/2 কেটি টু দি পাওয়ার হাফটা যেমন আছে থাক, নিউ জিরো বাই সিটা যেমন আছে থাক, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি নিউ জিরো স্কোয়ার ইন্টু নিউ মাইনাস নিউ জিরো তার স্কোয়ার হলো ইন্টু ডি নিউ হলো, ইন্টু ডি নিউ হলো। এইটা ঠিক আছে, এরকম একটা এক্সপ্রেশন বেরোচ্ছে। আচ্ছা এবারে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে যে তোমার সকাল ইন্টেন্সিটিটা কিন্তু এই মলিকুলের সংখ্যার উপরে নির্ভর করবে। এটা আমরা দেখবে যখন ওই বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে রিলেটিভ ইন্টেন্সিটি আমি বলেছিলাম, সেখানে যেটা বলা হয়েছিল যে যে লেভেল থেকে ট্রানজিশনটা করছে সেই লেভেলে কতগুলো মলিকুল থাকছে বা তার রিলেটিভ প্রবাবিলিটি আছে তার উপরে ইন্টেন্সিটি নির্ভর করে। এবারে কোনো একটা গ্যাস ফেজে মলিকুলটা তোমার স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। এবারে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জে কতগুলো মলিকুল অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করবে সেটা অ্যাকচুয়ালি এই যে ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জে কতগুলো মলিকুল আছে তার উপরে নির্ভর করবে। তার মানে আমি বলতে পারি যে ইন্টেন্সিটিটা অ্যাকচুয়ালি তোমার এর সঙ্গে তোমার প্রপোর্শনাল, মানে ইন্টেন্সিটি আইটা এইটা বেসিক্যালি প্রপোর্শনাল টু ডিএন নিউ। তারপরে আই নিউটা তুমি লিখতে পারো একটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট সি এইটা। আচ্ছা এবারে এখানে যে প্লাস মাইনাসটা, কেটা প্লাস মাইনাসটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা নিয়ে বদার হওয়ার কিছু নেই, কারণ এই প্লাস মাইনাসটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে যে ওটা মানে যেটা হয় ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন তুমি জানো আর কি, যদি এটা সিমেট্রিক হয়ে যাওয়ার জন্য ওই প্লাস মাইনাসটা বেসিক্যালি তোমাকে 2 ইনপুট করে দিতে হয় আর কি। হ্যাঁ, যখন তুমি প্লাস মাইনাসটা এখানে করছো, এখানে ধরো এই যে এখানে এই যে প্লাস মাইনাসটা আছে না, তার মানে কি নাম্বার অফ মলিকুলসের সংখ্যা তো পজিটিভ নেগেটিভ হতে পারে না। এই প্লাস মাইনাসটাকে ইনকর্পোরেট করার জন্য লোককে যেটা করতে হয় যে এইটাকে 2 দিয়ে গুণ করে দিতে হয় আর কি। মানে 2 দিয়ে গুণটাকে করে দিচ্ছে, তার কারণটা হচ্ছে যে মানে এটা তুমি ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে ম্যাক্সওয়েল এনআইকে ডিস্ট্রিবিউশনে যেতে গেলে তোমাকে ওরকম ওই এই ধরনের সিচুয়েশন হয়। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ভেলোসিটি যখন পজিটিভ সেখান থেকে এনার্জি পেতে পারো, ভেলোসিটি যখন নেগেটিভ সেখান থেকে এনার্জিটা পেতে পারো, সেইখান থেকে তোমার জিনিসটা যোগ হয়ে যাবে। এখানেও ঠিক একই রকমভাবে ভেলোসিটি পজিটিভ হয়ে সেখান থেকে একটা নাম্বার অফ মলিকুলস পাবে, ভেলোসিটি নেগেটিভ হলে সেখান থেকে একটা নাম্বার অফ মলিকুলস পাবে। সেই জন্য তোমার ওই পজিটিভ নেগেটিভ মানে দুটো অ্যাকচুয়ালি সমান, সেই জন্য থেকে যোগ হয়ে গিয়ে ওটা দ্বিগুণ হয়ে যাচ্ছে এটা। আচ্ছা তাহলে এবারে দেখো, তাহলে ইন্টেন্সিটিটা ডিএন নিউর সঙ্গে যদি প্রপোর্শনাল হয় তাহলে আমি লিখতে পারি কি সি একটা কনস্ট্যান্ট ইন্টু 2 ইন্টু এন ইন্টু সি বাই নিউ জিরো, সরি নিউ জিরো বাই সি। আমি ঠিক করলাম তো, এখানে কি ছিল এখানে দেখে এক সেকেন্ড। ও সরি, এখানে একটা ভুল করেছি, মানে ডি ভিটাকে তো আমি ডি নিউতে ট্রান্সফর্ম করেছি, আর ডি ভিটাকে নিউতে ট্রান্সফার করে সি বাই নিউ জিরো হচ্ছে এটা।
সি বাই নিউ জিরো, সি বাই নিউ জিরো, বুঝতে পেরেছো? এই তো এখান থেকে তো ডিভিটাকে আমরা রিপ্লেস করতে হচ্ছে, ডিভিটা কত, সি বাই নিউ জিরো ইন্টু ডি, সি বাই নিউ জিরো ইন্টু ডিভি কেন হয়ে গেছে, ডি, মানে ছিল ডিভির টার্মসে, আমাকে ডি নিউ এর টার্মসে নিয়ে যেতে হচ্ছে না, সেখানে এখানে ডিভিটার জায়গায় লিখতে হবে সি বাই নিউ জিরো ইন্টু ডি নিউ, এটা হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে এক্সপ্রেশনে 2n ইন্টু সি বাই নিউ জিরো, 2n ইন্টু সি বাই নিউ জিরো ইন্টু এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ, এটা হলো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি এম সি স্কোয়ার বাই 2 কেটি নিউ জিরো স্কোয়ার ইন্টু নিউ মাইনাস নিউ জিরো তার স্কোয়ার হলো ইন্টু ডি নিউ হয়ে গেল। তাহলে এটা ইন্টেন্সিটিটা বেসিক্যালি আমি এইরকম ভাবে লিখলাম। আচ্ছা এবারে দেখো এই এক্সপ্রেশনে এটা ম্যাক্সিমামটা কখন পাবে, যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো। তাহলে এখান থেকে তুমি যদি আই ম্যাক্সটাকে ক্যালকুলেট করো, সেটা বেরোবে কত, মানে হোয়েন নিউ ইকুয়াল টু নিউ জিরো, তখন নিউ ইকুয়াল টু নিউ জিরো ই টু দি পাওয়ার এটা জিরো হলো, অর্থাৎ ভ্যালুটা 1 হলো, তখনই এটা ম্যাক্সিমাম ভ্যালুটা দেবে। এবার নিউটা যদি নিউ জিরো থেকে বেশি বা কম যাই হয়ে যায় না কেন, তখন এখানে একটা মাইনাস সাইন আছে বলে জিনিসটা কমে যাবে। সেই জন্য যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো তখন ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম, এবং সেই আই ম্যাক্সটা হয়ে যাচ্ছে কত, সি ইন্টু 2n ইন্টু এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এই সিটা হচ্ছে স্পিড অফ লাইট, সি বাই নিউ জিরো ইন্টু এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ইন্টু ডি নিউ, এটা হচ্ছে আই ম্যাক্সটা হয়ে গেল। তাহলে দেন ক্লিয়ারলি দেখো এই আইটা হয়ে যাচ্ছে একটা নিউ এর ফাংশন, সেটা হয়ে যাচ্ছে আই ম্যাক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু নিউ জিরো স্কোয়ার ইন্টু নিউ মাইনাস নিউ জিরো তার স্কোয়ার। এইটা হচ্ছে তোমার সকল। দেখো ইন্টেন্সিটিটা ফ্রিকোয়েন্সির উপরে কেমন করে ডিপেন্ড করছে, এই হচ্ছে তার ফর্মুলা। আচ্ছা এই ফর্মুলাটা চেনা চেনা লাগছে কি, দেখো মানে এই ইকুয়েশনটা একটু চেনা চেনা লাগছে কি, দেখো এই ইকুয়েশনটা বেসিক্যালি গাউসিয়ান ফাংশন, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। মানে ব্যাপারটা কিরকম দেখো, তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি প্লট করো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি যদি ইন্টেন্সিটি প্লট করো, দেখো যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো তখন ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম, যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো তখন ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম। অর্থাৎ তুমি যদি এইখানে এইরকম করে ভাবো ব্যাপারটাকে, ধরো এইটা হচ্ছে তোমার ধরে না নিউ জিরো, নিউ ইকুয়াল টু যখন নিউ জিরো তখন ইন্টেন্সিটিটা কি হচ্ছে, ইন্টেন্সিটিটার ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে আই ম্যাক্স তুমি পাচ্ছ। এবার নিউটি যখন নিউ জিরো থেকে সরে যাচ্ছে তখন ওটা এক্সপোনেনশিয়াল দিকে করছে, এক্সপোনেনশিয়াল দিকে করাটা সেটা তোমার এতে হলেও করছে, যে এক্সপোনেনশিয়াল দিকে করাটা তোমার নিউটা নিউ জিরো থেকে বেশি হলেও করছে, আর এটা কম হলেও করছে, কারণ ওটা তো সিমেট্রিক স্কোয়ার হয়ে গেছে, যেহেতু সিমেট্রিক বলে এটা করছে। এই যে ডিস্ট্রিবিউশনটা দেখো, এই ডিস্ট্রিবিউশন গাউসিয়ান, তার মানে ডবলার ব্রডেনিং যেটা, মানে শেপ অফ দা স্পেকট্রাল লাইন due to Doppler broadening is Gaussian in nature, মানে যেখানে ওটা ছিল লরেঞ্জিয়ান নেচারের, এটা হচ্ছে গাউসিয়ান নেচারের। দেখো জাস্ট এটা একদম সেই ম্যাক্সওয়েল ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে যেমন ছবি হয়, বা আরো এই ধরনের ছবি প্রচুর তুমি পাবে আর কি। যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো তখন ওটা ম্যাক্সিমাম, তারপরে নিউ যখন নিউ জিরো থেকে সরে যাচ্ছে ওটা তোমার এক্সপোনেনশিয়াল দিকে করে যাচ্ছে, এবং নিউটি যখন নিউ জিরো থেকে অনেকটা বেশি অনেকটা কম হয়ে যাবে, অনেকটা দূরে চলে যাবে, তখন জিনিসটা তোমার জিরোর দিকে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে এই যে ডবলার ব্রডেনিং এবং তার করসপন্ডিং শেপটা বুঝতে পেরেছো? ঠিক আছে, কি ব্যাপারটা পরিষ্কার? Yes, sir. আচ্ছা এই অঙ্কটা একটুখানি দেখবে, অঙ্কটা কঠিন কিছু নাই, হ্যাঁ জাস্ট তুমি যখন কম্পটন স্ক্যাটারিং করো, যখন এনার্জি ব্যালেন্স এবং মোমেন্টাম ব্যালেন্স যেরকম ভাবে করো সেই রকম ভাবে করছো,
করে আলটিমেটলি ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটাকে কাজে লাগাচ্ছ, করে যে ডিস্ট্রিবিউশনটা ভেলোসিটির টার্মসে করে সেটাকে ফ্রিকোয়েন্সির টার্মসে নিয়ে চলে আসছে, করে তুমি দেখো ইন্টেন্সিটিটা ফ্রিকোয়েন্সির সঙ্গে কেমন করে যাচ্ছে আর কি, সেটা তুমি বুঝতে পেরে গেলে। আচ্ছা, এবারে আমি উইথটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। আচ্ছা, উইথ মানে তো এখানে হাফ উইথ দেখতে হয় না, মানে উইথ যখন দেখবে তখন কি করতে হয় তোমাকে, ইন্টেন্সিটিটা যখন তোমার এই আই ম্যাক্স বাই টু তখনই তো তোমার অ্যাকচুয়াল উইথটাকে ক্যালকুলেট করতে হয়। এই যে এক্সপ্রেশনটাকে পেয়েছো, সেই এক্সপ্রেশনে আই এর জায়গায় I max/2 বসিয়ে দাও। তাহলে হোয়েন আইটা যেটা নিউ এর ফাংশন ছিল সেটা হচ্ছে তোমার I max/2, তখন কি দাঁড়াচ্ছে, তখন দেখো এই I max/2 হচ্ছে I max ইন্টু e⁻m c²/2kt μ0² ইন্টু μ-μ0 তার স্কোয়ার। এটা আচ্ছা, দুদিক থেকে I max বাদ চলে গেল, বাদ চলে গেল, তাহলে এখান থেকে হাফ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ তুমি কি, হাফ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ e⁻m c²/2kt μ0² ইন্টু μ-μ0 তার স্কোয়ার। আচ্ছা, লগ নাও, লগ নিলে এখানে ln2 যদি করে দাও, মানে আমি এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে লগ নিচ্ছি, তাহলে ln2 করলে এটা হয়ে যাচ্ছে mc²/2kt ইন্টু μ0² ইন্টু μ-μ0 তার স্কোয়ার হলো। সেখান থেকে দেখো তুমি μ-μ0 তার স্কোয়ারটাকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে কত, 2kt μ0² বাই mc², এইটা তাই তো, mc²/2kt μ0² ইন্টু তোমার ln2, এটা হচ্ছে 2kt μ0², হ্যাঁ, ইন্টু ln2 হলো। আর এবারে রুট নিয়ে নাও, তাহলে μ-μ0 হয়ে যাচ্ছে প্লাস মাইনাস μ0/c ইন্টু √2kt/m ইন্টু ln2 হলো। এটা হচ্ছে তাহলে নিউটা হয়ে যাচ্ছে তোমার, আচ্ছা একবারে এইখানে লিখে দিই না, এবারে এইটা তাহলে উইথ যখন ক্যালকুলেট করবে তাহলে ডেল্টা নিউটা কত হবে, এইটাই ডেল্টা নিউ, এটা তাহলে প্লাস মাইনাস মানে 2 টাইমস হয়ে যাবে, 2 ইন্টু μ0/c ইন্টু √2kt/m ইন্টু ln2, এটা রুটের ভেতরে। এইটা হচ্ছে তোমার ডবলার উইথের এক্সপ্রেশনটা, মানে এই যে নিউটা μ0 প্লাস সামথিং, μ0 মাইনাস সামথিং, তো ওভারঅল উইথটা যখন ক্যালকুলেট করবে তখন এটা 2 টাইমস হয়ে যাবে, 2 ইন্টু μ0/c ইন্টু √2kt/m ইন্টু ln2, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে পরিষ্কার যে যেটা ইম্পর্টেন্ট, যে ডবলার উইথ delta m is actually proportional to √t/m, তার মানে higher the temperature higher is the width। তার কারণটা কি, না টেম্পারেচার বাড়লে স্পিডটা বাড়ছে, আর স্পিড যত বাড়বে ডবলার উইথটা তত বেশি হবে, আর লাইটার দ্য বা লোয়ার দ্য মাস, of the molecule, higher is the উইথ, ডবলার উইথ থাকে, মানে তোমার অ্যাকচুয়ালি ভেলোসিটি যত বেশি হবে ডবলার উইথ তত বেশি হবে। এবারে ভেলোসিটিটা তো √8kt/πm এইরকম ভাবে অ্যাভারেজ ভেলোসিটিটা, তারপর টেম্পারেচার যত বাড়বে, মাস যত কমবে, তত স্পিড অফ দ্য মলিকুল বাড়বে, আর তত তোমার ডবলার বডিংটা তত হচ্ছে বাড়বে। ঠিক আছে, দেখো এই জায়গাটা পরিষ্কার। তাহলে ডবলার ব্রডেনিং এবং সেই রিলেটেড যে ডিসকাশনটা, ঠিক আছে তো, বুঝতে পেরেছো তো সবাই? একটু ডিটেল এটা বললাম, হ্যাঁ, এমনিতে হয়তো আন্ডার গ্রাজুয়েট লেভেলে এতটা বলা হয় না, বা বইয়ে এতটা তুমি পাবে না,
হ্যাঁ, যে বই পড়ো না কেন, তো আমি একটুখানি অঙ্ক টঙ্ক কষে অ্যাকচুয়ালি দেখিয়ে দিলাম যে তার অ্যাকচুয়ালি শেপটা, মানে আসলে অনেক সময় এমএসসি লেভেলে ওই শেপ, লাইন শেপ বলে একটা সেকশন থাকে। এই লাইন শেপটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু তোমার ওই গাউসের নেচারটা হচ্ছে সেই জিনিসগুলো একটুখানি বলে টলে দেওয়ার দরকার পড়ে। ঠিক আছে, হলো? ঠিক আছে তো? হ্যালো, শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. চল। আচ্ছা, তাহলে লাস্ট যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে তোমার আনসার্টেনটি ব্রডেনিং বা ন্যাচারাল উইল যেটা। আচ্ছা, এবারে ধরো যদি তুমি এরকম সিচুয়েশন করতে পারতে যে একটা মলিকুলকে তুমি শুধুমাত্র আইসোলেট করছো, শুধু তাই না, তাকে তুমি মুভ করতেও দিচ্ছ না, তাহলে একটা মলিকুলকে তুমি ট্র্যাপ করে ফেলছো, তাহলে হোয়েন অ্যান আইসোলেটেড molecule is trapped, হ্যাঁ, then both the collisional and Doppler width vanishes, vanish, তখন তো দুটো উইথই ভ্যানিশ করে যাবে, কারণ সে আইসোলেটেড মানে সে ধাক্কা ধাক্কি করতে পারছে না, আর ট্র্যাপ করে ফেলতে হবে। ট্র্যাপ করতে লেজার ট্র্যাপ করা, আর একটা মলিকুল আছে, সেই মলিকুলকে তুমি ছদিক থেকে ছটা, ধরো একটা দিয়ে মানে তোমার ছদিক থেকে ছটা তোমার লেজার লাইট দিয়ে তুমি তাকে ট্র্যাপ করে ফেললে, তাহলে সেই মলিকুলটা মুভ টুভ করতে পারছে না, তার টেম্পারেচারটা তুমি অ্যাজ ইফ জিরো ভাবতে পারো। হ্যাঁ, তাহলে মলিকুলটা এক নম্বর আইসোলেটেড, সেখানে ধাক্কাধাক্কি করতে পারছে না, ট্র্যাপ করে ফেলতে বলছে, মুভ করতে পারছে না, তার মানে তার কলিশনাল বডেনিং এবং ডপলার বডেনিং দুটোই তোমার ভ্যানিশ করে গেল। এইটা এটা তাহলে দেন উই expect that the spectral line will be really sharp, but experiment shows that there is still a minimum width which no longer be reduced. ঠিক আছে, no longer be reduced. This is called the ন্যাচারাল উইথ। এটাকে বলা যায় ন্যাচারাল উইথ, মানে যখন তোমার কলিশনাল বডেনিং, ডবলার বডেনিং ইত্যাদিগুলো ভ্যানিশ করে যাচ্ছে, তখন তোমার মনে হতে পারে যে স্পেকট্রাটা অ্যাবসলিউটলি শার্প হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে স্টিল তখন একটা উইথ থাকছে, এবং সেটা হচ্ছে তোমার ন্যাচারাল উইথ। ঠিক আছে, আচ্ছা, এবারে এই যে ন্যাচারাল উইথটা সেটা কেন আসছে না, দিস অ্যারাইজেস ডিউ টু আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা আসছে হচ্ছে তোমার বেসিক্যালি আনসার্টেনটি প্রিন্সিপালের জন্য। ঠিক আছে, আচ্ছা, মানে ব্যাপারটা কিরকম, ধরো তোমার একটা এনার্জি টাইম আনসার্টেনটি আছে, মানে ইফ দেয়ার ইজ নো আনসার্টেনটি তাহলে কি হতো, ইফ দেয়ার ইজ নো আনসার্টেনটি দেন এনার্জি লেভেলটা প্রিসাইজ হতো। এনার্জি লেভেলটা প্রিসাইজ হবে, তার মানে ধরো তুমি ধরো এই দুটো লেভেল তুমি কনসিডার করো, একটা লেভেল এটা ধরো তোমার এম এর স্টেট, এটা তোমার এন এর স্টেট, এর এনার্জি তোমার একদম ই এম জিরো ধরো, এর এনার্জি ধরো তোমার ই এন জিরো, এই দুটো প্রিসাইজ এনার্জি লেভেল, এদের মধ্যে গ্যাপটা তোমার প্রিসাইজ ডেল্টা ই,
mn0 যেটা বেসিক্যালি en0 মাইনাস em0 এনার্জি, এটা পুরো প্রিসাইজ একদম এটা। এবং তাকে যদি তুমি এইচ দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কেটে পেলে নিউ0 ধরে নাও আর কি, হ্যাঁ, নিউ0 mn, এটা তোমার প্রিসাইজ। তার মানে তুমি যদি ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করো, তাহলে একটাই লাইন পাবে এখানে, মানে এই পার্টিকুলার ট্রানজিশনের জন্য আর কি, একটা লাইন পাবে যেটা বেশ শার্প, মানে যেটা অ্যাবসলিউটলি শার্প দাদা। তা তুমি যদি এদিকে ইন্টেন্সিটি প্লট করো, এদিকে ফ্রিকোয়েন্সি প্লট করো, তাহলে দেখো একদম একটা শার্প লাইন পাওয়ার কথা, যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা তোমার নিউ0 mn ধরো, এটা পাওয়ার কথা, এটা মানে এটা এক্সপেকটেশন আর কি। কিন্তু কি হচ্ছে, বাট ডিউ টু এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল, energy levels are not precise, এনার্জি লেভেলগুলো প্রিসাইজ নয়। আচ্ছা, এবারে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপালটা কি না, ডেল্টা ই ডেল্টা টি, এটা তো গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 এটা। আচ্ছা, ডেল্টা টিটা হচ্ছে তোমার ধরতে হয় যেটা, মানে এটা আনসার্টেনটি টাইম, আনসার্টেনটি টাইম আর কি, হ্যাঁ, বা এটাকে তুমি ধরো, আচ্ছা ঠিক আছে, আনসার্টেনটি টাইম এইটাকে জাস্ট করতে হয়, এটা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম, মানে এটা বেসিক্যালি মানে অফ দ্য অর্ডার অফ অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার স্টেট। ধরো একটা মলিকিউল থেকে ধরো একটা গ্রাউন্ড লেভেলটা একটা এক্সাইটেড লেভেলে পাঠিয়ে দিয়েছো তুমি, তো তার জন্য টাইমের আনসার্টেনটিটা বেসিক্যালি হচ্ছে এক্সাইটেড স্টেটে পার্টিকেলটা মলিকিউলটা অন অ্যান অ্যাভারেজ কতক্ষণ সময় থাকছে আর কি, হ্যাঁ, এটা অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার স্টেট, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার আনসার্টেনটি টাইম এইটা আর কি। তাহলে এটাকে তুমি টাউ দিয়ে এক্সপ্রেস করো আর কি। তার মানে এক্ষেত্রে দেখো, তাহলে মানে যেটা বলা হয় যে তোমার উইথ অফ অ্যান এনার্জি লেভেল, যেটা লেভেল অর আনসার্টেনটি ইন এনার্জি, সেটা আমি ধরো ডেল্টা ই, এটাকে তুমি সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েও লিখতে পারো, এটা অফ দ্য অর্ডার অফ কত হবে, h/4 টাউ, মানে এখানে এইচ কস্টটা হচ্ছে h/2 করে দিলে, তাহলে h/4 হয়ে গেল, আর ডেল্টা টি এর জায়গায় তুমি টাউ বসিয়ে দিলে, তাহলে ডেল্টা ইটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ h/4 টাউ এটা। তবে ব্যাপারটা কিরকম দেখো, যে যখন তোমার আনসার্টেনটি থাকছে, তখন এই যে এনার্জি লেভেলসটা বা এই যে এনার্জি লেভেলটা এইটা এখন আর এরকম থাকছে না, তার বদলে এইটা তোমার একটা তার উইথ থাকছে, এইটা হচ্ছে তোমার সকল এমএস স্টেট, যেটা এমএস স্টেটটা কিন্তু অ্যাকচুয়ালি এইরকম, যার এনার্জিটা তুমি ধরো এখন এম লিখলে, ঠিক একই রকম ভাবে এনএস স্টেট যখন তুমি কনসিডার করছো, এনএস স্টেটের মধ্যেও কিন্তু তোমার অ্যাকচুয়ালি একটা উইথ আছে, এইটা, সেটাকে ধরে নাও তোমার ইএন এইটা। তাহলে এবার অবভিয়াসলি যখন তোমার ট্রানজিশনটা ঘটবে, তখন এই যে এনার্জি গ্যাপটা আর এই যে এনার্জি গ্যাপটা সাথে আলাদা, এটা। তাহলে এই যে এনার্জি গ্যাপটা যখন তুমি ক্যালকুলেট করছো, ধরো ডেল্টা ই এম এন, যখন এখন তুমি বলবে যেটা ই এন মাইনাস ই এম তুমি বলছো ধরো এইটা, হ্যাঁ, তাকে তোমাকে এইচ দিয়ে ভাগ করতে হবে, তবে তুমি ট্রানজিশন ফ্রিকোয়েন্সি নিউ এম এন বলো। তাহলে নিউ এম এনটা কত হবে একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ই এন মাইনাস ই এম ডিভাইডেড বাই এইচ। তাহলে ই এনটা কত লিখবো আমি, দেখো ই এনটা হচ্ছে যে আগে যে এনার্জিটা ছিল ইএন0, তার সঙ্গে এই যে ইএন0 তার সঙ্গে এই যে উইথটা কত, h/4 টাউ এম, তো মানে আমি যদি বলি এখানকার যে উইথটা ধরো, এক সেকেন্ড, এই যে উইথটা এটা কতটা, এটা হচ্ছে h/4 টাউ এম, আর এখানে যে উইথটা কত, এই উইথটা হচ্ছে h/4 টাউ এন, যেখানে টাউ এমটা হচ্ছে এম স্টেটের
ওই তোমার যেটাকে বলা হয় লাইফ টাইম, আর তার এনটা হচ্ছে এন স্টেটের লাইফ টাইম। ঠিক আছে, তাহলে তুমি দেখো যখন তুমি ট্রানজিশনটাকে দেখবে তখন এই মাঝখান থেকে কিছুটা উপরেও থাকতে পারে, কিছুটা নিচেও থাকতে পারে, এখানে মাঝখান থেকে কিছুটা উপরেও থাকতে পারে, কিছুটা নিচেও থাকতে পারে। টোটাল উইথটা যদি এইচ ওভার 4π τ n হয়, তাহলে অন অ্যান অ্যাভারেজ আমি ধরতে পারি মাঝখান থেকে অর্ধেকটা উপরে আছে, অর্ধেকটা নিচে আছে। তাহলে অর্ধেকটা উপরে অর্ধেকটা নিচে থাকলে ওটাকে তুমি জাস্ট করো en0 প্লাস মাইনাস h/8π τ n করো। তার মানে এইটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম করে অ্যাকচুয়াল এনার্জিটা, এই যে এনার্জিটা যেটা en0 তার থেকে কিছুটা বেশি হতে পারে, কিছুটা কম হতে পারে। কতটা বেশি? না এর অর্ধেকটা বেশি। কতটা কম? না এর অর্ধেকটা কম। সেজন্য আমি এটাকে এইরকম ভাবে লিখলাম। মাইনাস এটাকেও ঠিক লিখবো en0 প্লাস মাইনাস h/8π τm এরকম ভাবে লিখবো, ডিভাইডেড বাই কি হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে তোমার h হচ্ছে। এটা কি হচ্ছে দেখো, en0 মাইনাস em0 ডিভাইডেড বাই h, এইটা প্লাস মাইনাস আমি এইচ বাদ দিয়ে দিলে 1/8π ইন্টু 1/τn মাইনাস 1/τm হলো এটা। আর এবারে en0 মাইনাস em0 বাই h, সেটাই বেসিক্যালি নিউ mn0। তাহলে কি হচ্ছে, নিউ mnটা হচ্ছে নিউ mn0 প্লাস মাইনাস 1/8π ইন্টু 1/τn মাইনাস 1/τm। তাহলে তুমি যদি ডেল্টা নিউটাকে ক্যালকুলেট করো, ন্যাচারাল উইথটাকে, এটাকে ন্যাচারাল উইথ, সেটা কত হবে, প্লাস মাইনাস থাকলে 2 হয়ে যায়, তাহলে 1/4π ইন্টু 1/τn মাইনাস 1/τm। তার মানে ন্যাচারাল উইথটা নির্ভর করছে কি যে দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটা ঘটছে তাদের লাইফ টাইমের উপরে নির্ভর করছে। আচ্ছা, এবারে স্পেশাল কেসে দেখো, আগের পেজটা দেখাবেন। হ্যাঁ দেখো দেখো, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবারে দেখো স্পেশাল কেসে if we consider transition from ground state, that is mth state is the ground state, দেন কি হবে, দেন দেখো যে টাও এমটা সেটা তোমার টেন্স টু ইনফিনিটি, কারণ গ্রাউন্ড স্টেটে মলিকুলটা সবসময় থাকতে চায় বলে গ্রাউন্ড স্টেট লাইফ টাইম টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। তখন কি হবে, দেন উইথটা হয়ে যাবে দেখো 1/4π τn। তার মানে এমএস গ্রাউন্ড স্টেট থেকে যদি এনএস স্টেটে তোমার ট্রানজিশনটা ঘটে, তাহলে তার ন্যাচারাল উইথ যেটা যেটা আনসার্টেনিটি ব্রডেনিংটা হচ্ছে তার লাইফ টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ডেল্টা নিউটা প্রপোর্শনাল টু 1/τn, মানে লাইফ টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এইটা তুমি দেখতে পেলে। তার মানে তুমি যদি এই অ্যাবসলিউট উইথটাকে দেখো, রিলেটিভ উইথটা পরের কথা, কিন্তু অ্যাবসলিউট উইথটা তুমি কনসিডার করো, যে স্টেটের লাইফ টাইমটা হচ্ছে শর্ট তার উইথটা বেশি। তার মানে শর্ট আর দ্য লাইফ টাইম of the excited state higher is the natural width, তারপর যদি অ্যাবসলিউট উইথটাকে কনসিডার করা, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে এক্সাইটেড মলিকুলটা খুব কম সময় থাকে। তাহলে খুব কম সময় থাকে বলে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে তোমার অ্যাবসলিউট উইথটা কিন্তু অনেক কম, সরি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে যেহেতু মলিকুলটা তোমার অনেকক্ষণ সময়, সরি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ফার্স্ট স্পেকট্রোস্কোপি, সেখানে যেহেতু মলিকুলটা এক্সাইটেড খুব অল্প সময় থাকে, টাও এনটা খুব কম বলে তার অ্যাবসলিউট উইথটা হচ্ছে অনেক বেশি। আর উল্টো যদি তুমি এনএমআর কনসিডার করো, সেই এনএমআর এর ক্ষেত্রে আবার তুমি দেখতে পাবে যে করসপন্ডিং লাইফ টাইমটা হচ্ছে অনেকটা লং বলে তার করসপন্ডিং অ্যাবসলিউট উইথটা কিন্তু অনেকটা তোমার কম হবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে লাইফ টাইমটা যার ক্ষেত্রে যতটা শর্ট হবে তার ক্ষেত্রে ন্যাচারাল উইথটা হচ্ছে ততটা বেশি হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আনসার্টেনিটি উইথটা কিভাবে এলো বা ন্যাচারাল উইথটা কি করে এলো। ঠিক আছে, ঠিক আছে, তো বোঝা গেছে।
Yes, sir. Yes, sir. তো দেখো, তাহলে এই যে আমরা যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, যে আমাদের একটা স্পেকটা যখন তুমি দেখো, তাহলে স্পেকটাতে যেমন মানে পিকটা ঠিক কোথায় পাচ্ছ, পিক হাইটটা কত, এগুলো যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে এটাও ইম্পর্টেন্ট যে তোমার অ্যাকচুয়ালি উইথ অফ দ্য স্পেকট্রাল লাইন, সেই উইথ অফ দ্য স্পেকট্রাল লাইন সেটাকে ইন্টারপ্রিট করার জন্য কলেছানার বর্ডেনিং আছে, ডবলার বর্ডেনিং আছে এবং আনসার্টেনিটি বর্ডেনিং আছে, তার যে করসপন্ডিং ডিটেল ডিসকাশনসগুলো আমরা এখানে করে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি জেনারেল ডিসকাশন, যেটা মানে মিনিমাম যেটা যতটুকু না করলে নয় আমরা করে ফেলেছি, ঠিক আছে। এ করে আর ওই বিও অ্যাপ্রক্সিমেশনটা উপর একটুখানি বলেছি, সেই বিও অ্যাপ্রক্সিমেশন কোয়ান্টাম কেমিস্ট্রির মতো, সেখানে একটু ডিটেলে বলার দরকার আছে। আমরা নেক্সট ক্লাসে সরাসরি রোটেশন স্পেকট্রোস্কোপিতে চলে যেতে পারবো আর, ঠিক আছে। তাহলে আমরা যেটা আজকে এখানে রাখবো, তার আগে নেক্সট ক্লাসে কি পড়বো সেটা বলে নিই। নেক্সট ক্লাসে আমাদের যেটা পড়তে হবে, এই রোটেশন স্পেকট্রোস্কোপিতে আমরা ঢুকে যাব। আমরা খুব কুইকলি সিলেবাসটাকে শেষ করে নিই, কিন্তু ভেতরে অনেক জিনিসপত্র আছে যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের, যারা যারা এমএসসি টেমএসসি লেভেলের স্পেকট্রোস্কোপিটা পড়বে, তাদের কিছু কিছু বলার জিনিস আছে যেগুলো আমরা পরে সেই মতো করে বলবো আর কি। রোটেশন স্পেকট্রোস্কোপি আর মাইক্রো স্পেকট্রোস্কোপি। রোটেশন স্পেকট্রোস্কোপি আর মাইক্রো স্পেকট্রোস্কোপি, এটা আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের এখানে রেখে দিতে হবে। আচ্ছা, স্যার, ওই আনসার্টেনিটি ব্রডেনিং এর যে মানে যে পেজটা স্টার্ট হয়েছে ওই পেজটা একবার দেখাবেন? এইটা হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, বলো আর কারো কিছু অসুবিধা আছে? কোথায় গেলে, এটা নয়, এটা। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, রেখে দিলাম, রেখে দিচ্ছি। হ্যাঁ।